এবিসি রেডিও 89.2 FM। সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা আমি শারমিন। আর প্রতিবারের মতন এবারও রয়েছে দুটো গল্প। প্রথম গল্পের ব্যাপারে যাচ্ছি। আজকের প্রথম গল্পটি পড়ে শোনাবে সেতু এবং আজকের গল্পটির নাম অশরীরী নিবাসের কাহিনী, লেখক মীরা বালাসুব্রমণিয়াম। আসুন তাহলে এখন আজকের গল্পের প্রথম পার্টটুকু শুনবো, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাব গল্পের পরের পার্টে, তারপরে আবারও ফিরে আসছি। গল্পটির নাম আরো একবার জানিয়ে দিচ্ছি, অশরীরী নিবাসের কাহিনী, লেখক মীরা বালাসুব্রমণিয়াম। আর পড়ে শোনাচ্ছে সেতু। সঙ্গেই থাকবেন। কুয়াশা। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ছোট মামা বললেন, বুঝলি, আমোদাবাদীদের রক্তে রক্তে ব্যবসা, সবকিছু নিয়েই ওরা ব্যবসা পাবে, এমনকি ভূত নিয়েও ব্যবসা। ভূত নিয়ে ব্যবসা? সে আবার কি? অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, কেন, তোদের আমি রমেশ মাডিয়ার গল্পটা বলিনি? কই না তো। আচ্ছা তাহলে শোন, কিন্তু তার আগে আরো এক কাপ চা নিয়ে আয় তো দেখি। রান্নাঘর থেকে মার গলা শোনা গেল, একটু অপেক্ষা কর বীরু, আমার রান্না হয়ে এলো বলে, তারপর আমিও গিয়ে গল্পটা শুনবো। চা আনছি। আহমেদাবাদ থেকে কি একটা কাজে ছোট মামা এসেছেন কলকাতায়, রাত্রে আমাদের বাড়িতে খাবেন। আমরাও যথারীতি ওকে ঘিরে ধরেছি গল্প শুনবো বলে। বাবা শুদ্ধ। খানিক বাদে মাও এসে যোগ দিলেন। আরেক পেয়ালা চা ছোট মামার হাতে দিয়ে বললেন, এবার আরম্ভ কর। শীতের রাত, অনেকদিন বাদে হঠাৎ লোডশেডিং হয়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। যে ঘরে আমরা বসেছি সেখানে একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। আমার ছোট ভাই পিন্টু আবার একটু ভয় কাতুরে, ও আমার গা ঘেঁষে বসল। ছোট মামা গল্প শুরু করলেন, রমেশ মাডিয়া বেশ বড় ঘরের ছেলে, ওর বাবার কাপড়ের হোলসেল ব্যবসা ছিল। উনি মারা যাওয়ার পর পৈতৃক ব্যবসা রমেশ আর তার দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়েছে, কিন্তু পৈতৃক ব্যবসা ছাড়াও প্রত্যেক ভাই নিজেরা অন্য কোনো ব্যবসা করত। রমেশও। ভাইয়ের মধ্যে ও সবচেয়ে চালাক চতুর, ব্যবসা বুদ্ধিও প্রচুর। তবে একটা দোষ ছিল ওর, কোন ব্যবসায়ী একটানা বেশি দিন করতে ভালো লাগতো না, যথেষ্ট লাভ হওয়া সত্ত্বেও না। কিছুদিন যদি স্ন্যাক্স বার চালালো তো তারপর খুলে বসলো ভিডিও ক্যাসেট ভাড়া দেবার ব্যবসা। কিছুদিন পর সেটা গুটিয়ে হয়তো খুলে বসলো একটা টাইপিং শেখানোর স্কুল। একদিন সে রমেশ বলল, বীরু ভাই, টাইপিং স্কুলের ব্যবসা আমার ভালো লাগছে না, নতুন একটা কিছু করবো ভাবছি। আমি বললাম, তো বেশ, তো তবে নতুন ব্যবসার উদ্বোধনের নেমন্তন্নটা যেন পায়, বুঝলি বলি। রমেশ যে কোনো ব্যবসা শুরু করার আগে ঘটাপটা করে পুজো করবে, আত্মীয় বন্ধুদের নেমন্তন্ন করে হয় কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খাওয়াবে। রমেশের সঙ্গে পরিচয় হবার পর ওর তিনটে ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে আইসক্রিম খেয়ে এসেছি। এর কয়েকদিন পর হঠাৎ বেলা 4টে নাগাদ রমেশের ফোন এলো, বীরু ভাই তৈরি দেখো, আধ ঘন্টার ভেতর তোমাকে নিতে আসছি। হাতে তখন তেমন কিছু কাজ ছিল না, তাই রমেশ আসতেই রওনা হলাম ওর স্কুটারটার পিছনে বসে। নতুন কেনা স্কুটার শো শো করে ছুটে চলল। আমার আবার এভাবে স্কুটারের পেছনে বসে যেতে বেশ অস্বস্তি হয়। শক্ত করে রমেশের কোমর জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিলি আমরা? আমি একটা বাড়ি কিনেছি, সেটা দেখাতে চাই তোমাকে। স্কুটারটা ততক্ষণে পুরনো শহরের দিকে বাঁক নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, সবাই আজকাল বাড়ি কেনে সবরমতী নদীর ওপারে নতুন শহরে, আর তুমি বাড়ি কিনলে এই পুরনো ঘেঞ্জি এলাকায়? বাস করার জন্য বাড়ি কিনেছি নাকি, কিনেছি তো ব্যবসার জন্য, বোঝনি? তাছাড়া ও জায়গাটা ঘিঞ্জি নয় মোটেও, দেখলেই বুঝতে পারবে। চলো। গোড়া কয়েক আঁকা বাঁকা রাস্তা পার হয়ে একটা সরু গলিতে পৌঁছালাম আমরা। লোকজন প্রায় নেই বললেই চলে। গলির দুধারের বাড়িগুলো জরাজীর্ণ, মনে হয় যে এক্ষুনি ভেঙে পড়বে। আরো একটু এগিয়ে যেতেই পেলাম আহমেদাবাদের বিখ্যাত সিঁড়িকুয়ো, দাদা হরিণীর ভাও। কয়েকশো বছরের পুরনো এই সিঁড়িকুয়োর দেয়ালে নানা কারুকার্য, অনেক বিদেশি টুরিস্টরা আসে দেখতে। সিঁড়িকুয়ো ছাড়িয়ে আরো খানিকটা গিয়ে স্কুটার থামালো রমেশ। বলল, এসে গেছি আমরা, বুঝতে পেরেছ? অবাক হয়ে দেখলাম যে ডান দিকে আঙিনাওয়ালা বেশ বড় একটা বাড়ি, অতি জরাজীর্ণ। দেয়ালের পলেস্তারা খসে ইট বার হয়ে গেছে, ছাতের কার্নিশ ভেঙে পড়েছে জায়গায় জায়গায়। আঙিনায় ঢুকলাম আমরা।
সামনের বারান্দায় কাঠের থামগুলো বড় বড়। বাড়ির মেন দরজাটা মোটা কাঠের, কিছু কারুকার্য করা। একটু ধাক্কা দিতেই ক্যাঁচ করে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে নাকে এলো চামচিকের গন্ধ। আমি রমেশকে বললাম, এই বাড়িতে কি বিজনেস করবে তুমি? দেখে তো এটাকে ভূতের বাড়ি বলেই মনে হচ্ছে আমার। বুঝতেই পারলাম না ব্যাপারটা। বলছি শোনো, মাস দুয়েক আগে রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটা লেখা পড়েছিলাম ইংল্যান্ডের হানাবাড়িগুলোর উপর। তাতে বলা হয়েছে যে ইউরোপিয়ান ও আমেরিকান ট্যুরিস্টদের আজকাল পুরনো গির্জা, প্রাসাদ বা দুর্গ একঘেয়ে লাগছে। ওরা চাইছে কিছু নতুন উত্তেজনা, তাই দলে দলে লাইন লাগাচ্ছে পুরনো ভুতুড়ে বাড়ি দেখতে আর একটা ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করতে। তা আমি ভাবছি যে আমাদের দেশেও না কেন, দেশি বিদেশি ট্যুরিস্টদের একটু ভৌতিক অভিজ্ঞতার ব্যবস্থা করি। বিনে পয়সায় নয় অবশ্য, টিকিট কিনে ঢুকতে হবে। একটু সন্দেহ মাখা স্বরে বললাম, আর রমেশ, বিলেত আমেরিকার লোকেরা হয় হুজুকে, ভূত নিয়ে ওরা নাচানাচি করতে পারে, কিন্তু আমাদের দেশের লোকেরা তো সেরকম নয়। পয়সা খরচ করে টিকিট কিনে ভূত দেখতে নাও আসতে পারে। আরে ঠিক মতো বিজ্ঞাপন দিতে পারলে আসবে না কেন বলো? ইংরেজ আমেরিকানরা আসছে এটা শুনলেই এ শহরের হঠাৎ বড়লোক হওয়ার দল পিল পিল করে চলে আসবে। আর তাছাড়া আজকাল ইন্টারন্যাশনাল ট্যুরিজমের উপর জোর দিচ্ছে সবাই, বিদেশিরা তো আসবেই। কিন্তু ভৌতিক অভিজ্ঞতাটা হবে কি করে? বাড়িতে কি সত্যি সত্যি ভূত আছে নাকি? দেখো বীরু ভাই, ওসব ভূত ট্রুতে আমি বিশ্বাস করি না। তবে ভৌতিক অভিজ্ঞতা দেওয়া এমন কিছু একটা কঠিন কাজ নয়। বাড়িটা তো দেখলেই, জনা কয়েক অ্যাসিস্ট্যান্ট, একটা টেপ রেকর্ডার, খান কয়েক টেপ, গোটা কয়েক টুনি বাল্ব আর একটা কঙ্কাল জোগাড় করলেই ব্যাস, দিন দশকের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলবো আমি। কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্টরা যদি ব্যাপারটা পাবলিকের কাছে ফাঁস করে দেয়? তা ওরা করবে না, ওদের বেতন ছাড়াও টিকিট সেলের উপর কমিশন দেবো যে। 12 দিন পর রমেশ মাডিয়ার ফোন এলো আমার কাছে। বীরু ভাই, আমার অশরীরী নিবাস তৈরি, কাল উদ্বোধনী অনুষ্ঠান। গণেশ পুজো হবে সন্ধে 6:30। অশরীরী নিবাসের দরজা দর্শকের জন্য খোলা হবে রাত 8টায়। একজন উপমন্ত্রী আসবেন ফিতে কাটতে, তুমি কিন্তু এসো। বড্ড ব্যস্ত আছি রে ভাই, তাই আজ যেতে পারলাম না। আমি বললাম, ভূতের বাড়ির উদ্বোধন করছো গণেশ পুজো করে? লোক মুখে খবর পেলেও চলে যেতাম, ঠিক আসবো নিশ্চয়ই। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই বড় বড় হরফে লেখা বিজ্ঞাপন চোখে পড়ল। ভূতের সঙ্গে মোলাকাত করতে চান? তাহলে আসুন অশরীরী নিবাসে, রাত 8টা থেকে 10:30। টিকিট মাথা পিছু 10 টাকা। এরপর অশরীরী নিবাসের ঠিকানা ও পৌঁছবার হদিস। অফিসে সেদিন কাজের উপলক্ষে 2-4 জনের সঙ্গে দেখা হয়েছিল। শুনলাম সবাই বিজ্ঞাপনটা দেখেছে। সবার মনে একই প্রশ্ন, ব্যাপারখানা কি? সবাই ভাবছে যে একবার গিয়ে দেখতে হবে। শেষ মুহূর্তে একটা কাজ পড়ে যাওয়ায় আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। একখানা অটোরিকশা নিয়ে যখন সেখানে পৌঁছালাম তখন প্রায় 7:30। দেখলাম যে আঙিনায় বেশ কখানা স্কুটার, সাইকেল ও খান পাঁচেক মোটর গাড়ি, তার মধ্যে একখানা সরকারি লেবেল আটা। মনে হলো যে মন্ত্রীমশাই এসে গেছেন, কারণ আশেপাশে জমা 3 বন্দুকধারী কাঠ ঘোরাফেরা করছে। গেটের কাছে পৌঁছেই পরপর 2খানা তাঁবু গাড়া। একটা তাঁবুতে পুজো হয়েছে, অন্য তাঁবুতে টিকিট কাউন্টার। গণেশকে একটা নমস্কার ঠুকে বেরিয়ে আসতে একজন কেশর পেস্তা আইসক্রিমের কাপ হাতে ধরিয়ে দিল। চারদিকে চেয়ে দেখলাম যে প্রায় সবার হাতেই আইসক্রিমের কাপ। রমেশের বন্দোবস্ত বেশ ভালোই। বলতে ভুলে গেছি যে 2টো তাঁবুতেই ইলেকট্রিকের টেম্পোরারি কানেকশন ছিল, কিন্তু অশরীরী নিবাস একদম ঘুটঘুটে অন্ধকার। একটু দূরে দাঁড়িয়ে রমেশ একজন বেটে মোটা লোকের সঙ্গে কথা বলছিল। সঙ্গে লেজুর ও বন্দুকধারী গার্ডদের দেখে বুঝলাম যে ইনি উপমন্ত্রী হবেন। আমি কাছে যেতেই রমেশ বলে উঠল, যাক, শেষ পর্যন্ত আসতে পারলে। বীরু ভাই, ইনি আমাদের নগর পরিকল্পনার উপমন্ত্রী গিরিশ পটেল। মন্ত্রী বসে একটু উসখুস করে বললেন, রমেশ ভাই, কত দেরি হবে আর? রমেশ ওর রেডিয়াম ডায়ালওয়ালা হাত ঘড়ি দেখে বলল, আর ঠিক 10 মিনিট স্যার। পুরুত মশাই বলেছেন ঠিক 8টায় সবচেয়ে শুভ মুহূর্ত। তারপর সময়মতো জনতার দিকে তাকিয়ে রমেশ বলল, 10 মিনিট পর ফিতে কাটা হবে। এরপর 10 জনের এক একটা দল ভেতরে নিয়ে যাবে আমাদের গাইড। তবে আপনাদের সঙ্গে কোনো আলো রাখবেন না, টর্চ থাকলে কাউন্টারে জমা দেবেন। টিকিট কেটে নিন সবাই,
আর হ্যাঁ, প্রথম দলে থাকবেন মন্ত্রীমশাই, তার সেক্রেটারি আর গার্ডরা। তারপর আমার দিকে ফিরে বলল, আর থাকবে আমার বিশিষ্ট বন্ধু ও উৎসাহদাতা বীরু ভাই। বুঝলি বলি বেশ হাসি পেল আমার। আমি আবার ওকে উৎসাহ দিলুম কবে? তবে ভূমিকা যখন একটা দিয়েছে তখন তা পালন করতেই হবে। তাই গম্ভীর মুখে এদিক ওদিকে তাকাতে লাগলাম, যেন দুনিয়া সবাইকে উৎসাহ দেবার জন্য তৈরি হয়েই আছে। টিকিট কাটার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। রমেশ কিন্তু আমাকে টিকিট কাউন্টারে যেতেই দিল না। বলল, তুমি আমার গেস্ট, তুমি আমার টিকিট কাটবে কি? 8টা বাজতেই মন্ত্রী সহ সবাই তাঁবুর আলো সীমানা ছাড়িয়ে অশরীরী নিবাসের অন্ধকারে এসে দাঁড়ালাম। গাইডের হাতে টর্চ। ওটা জ্বালালে দেখলাম যে বড় বড় দুটো কাঠের থামে বাঁধা রয়েছে একটা লাল ফিতে। রমেশ একটা ছোট্ট কাঁচি মন্ত্রী মশাইকে দিল, আর উনিও খচ করে ফিতেটা কেটে দিলেন। তখনই শোনা গেল তীক্ষ্ণ শীষের মতো একটা আওয়াজ। অশরীরী নিবাসের দরজাটাও আপনা থেকেই ক্যাচ করে খুলে গেল। একটা দমকা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। নাকি এলো বাদুড় আর চামচিকের গন্ধ। যদিও জানতাম যে সমস্ত ব্যাপারটাই সাজানো, ভেতরে থাকা রমেশের কোন সহকারী হয়তো শীষ দিয়েছে ও দরজা খুলে দিচ্ছে, তবুও গাটা কেমন যেন ছমছম করে উঠল। এই সময় উপমন্ত্রী হঠাৎ বলে বসলেন, রমেশ ভাই, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভুলে গিয়েছিলাম আমি। আমাকে তো এক্ষুনি যেতে হচ্ছে। কিন্তু এই আপনার ভৌতিক অভিজ্ঞতা? আরো একদিন হবে খান বলে সাঙ্গপাঙ্গদের নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন মন্ত্রীমশাই। অন্যদের গান বাঁচিয়ে রমেশ আমাকে ফিস ফিস করে বলল, মন্ত্রীমশাই ভয় পেয়েছেন, বুঝতে পেরেছ? এরপর আমাকে নিয়ে 10 জন দর্শকের একটা দল তৈরি হলো। গাইডকে সঙ্গে নিয়ে আমরা অশরীরী নিবাসে ঢুকলাম। বলা বাহুল্য, দর্শকদের কারুর হাতেই কোনো টর্চ ছিল না। গাইডের হাতে একটা টর্চ আছে বটে, তবে আলো মোটেও জোরালো নয়। ভেতরে ঢুকেই গার্ডটি গম্ভীর গলায় বলল, এই বাড়িটি ছিল সুলতান মাহমুদ বেগরার দরবারের একজন বড় ওমরাহেড। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ছিল ওর জলসা ঘর। এই বলে মিটিমিটি টর্চের আলোটা একবার চারিদিকে ঘুরিয়ে নিভিয়ে নিল। মনে হলো অন্ধকার যেন আরো বেড়ে গেল। সেই ঘন অন্ধকার ভেদ করে ভেসে এলো তবলার চাটি আর ঘুঙুরের আওয়াজ। শোনা গেল কাচের গ্লাসের ঠুনঠুন। আমাদের দলে 3 জন ভদ্রমহিলা ছিলেন। ওরা তাড়াতাড়ি বলে উঠলেন, এই ঘরটা তো হয়ে গেল, এরপর কি আছে দেখলে হতো না? গাইড বলল, চলুন ওমরাহেড শোবার ঘরের দিকে যাই। শোবার ঘরে যাওয়ার আগে একটা টানা বারান্দা পার হতে হয়। আমরা বারান্দায় পা দিয়ে শুনতে পেলাম ভারী পায়ের আওয়াজ। গাইড বলল, ওই ওমরাহের অনেক শত্রু ছিল তো, তাই ওর শোবার ঘরের সামনে শাস্ত্রীয় পাহাড় দিত। তাদেরই পায়ের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। অন্য দর্শকদের প্রতিক্রিয়া কি হলো জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম যে সবকিছুই টেপ রেকর্ডারের কাছাকাছি। ওমরাহের শোবার ঘরে ঢুকে ফের টর্চ জ্বালালো গাইড। মাঝারি ধরনের ঘর, দেখবার মতো কিছুই নেই, কিন্তু টর্চ নেভাতেই দেখা গেল দেয়ালের গায়ে 2টো চোখ, তার থেকে লাল আলো বেরোচ্ছে। টর্চটা ফের জ্বালালো গাইড, সঙ্গে সঙ্গে এই চোখ দুটো মিলিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড পর টর্চটা নেভাতেই ফের দেখা গেল লাল চোখ। আমি যদিও বুঝে দিয়েছিলাম ওটা টুনি বাল্বের কারসাজি। দলের অন্য সবাই উসকুস করে বলে উঠলেন, এটাও তো দেখা হলো। এরপর গাইড বলে চলল, এই অশরীরী নিবাসের প্রতিটি ইটে লুকিয়ে আছে অতৃপ্ত আত্মার কান্না। ওর কথা শেষ হয়েছে কি হয়নি, হঠাৎ কোথায় যেন কে ফুপিয়ে কেঁদে উঠল। অশরীরী নিবাসের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে সে শব্দ ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। দলের সকলে চঞ্চল হয়ে উঠলেন। গাইড ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন বাড়ির বাইরে যাবার জন্য নাচ ঘরের দিকে পা বাড়াতেই গাইড বলে উঠল, এখনই বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো আসল জায়গাটাই দেখানো হয়নি। সেটা কোনটা? প্রশ্ন করলেন একজন। এ বাড়ির পেছন দিকে একটা ছোট্ট ঘর আছে, বাদীর ঘর। শোনা যায় যে ওমরাহের এক বাদী ওখানে আত্মহত্যা করেছিল। বাদীর সেই ঘরটি এখন অশরীরী নিবাসের প্রধান আকর্ষণ। মনে হলো যে দলের অনেকেই এই আসল জায়গাটা দেখতে তত উৎসুক নন। দেরি হয়ে যাচ্ছে, এতক্ষণ লাগবে ভাবিনি, ইত্যাদি নানা মন্তব্য কানে এলো। গাইড কিন্তু সেসব মন্তব্যে কান না দিয়ে এগিয়ে চলল। অগত্যা আমরাও চললাম পিছু পিছু। আরো গোটা কয়েক ঘর ও টানা বারান্দা পার হয়ে
আমরা এসে বাদির ঘরের সামনে দাঁড়ালাম। চারিদিকে কেমন একটা দম বন্ধ ভাব। সম্ভবত ঘরটা খুবই ছোট আর তাতে কোনো জানালা নেই, এজন্যই বোধ হয়। আমরা ঘরে পা দিতে চমকে উঠলাম। বিকট হা 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 শব্দের হাসি গায়ে রক্ত হিম করে দিল। পুরো ব্যাপারটাই সাজানো, এটা জানা সত্ত্বেও আমার গায়েও কাটাতে উঠল। দলের ভদ্রমহিলাদের মধ্যে একজন ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। গায়ের সঙ্গে সঙ্গে আলো জ্বালালো বটে, কিন্তু না জ্বাললেই বোধহয় ভালো ছিল, কারণ টর্চের সেই টিমটিমে আলোয় আমরা দেখলাম উপরের বর্গা থেকে ঝুলে আছে একটা কঙ্কাল। বিনা হাওয়াতেই অল্প অল্প দুলছে। হাসির আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। একবার মনে হলো কঙ্কালটাই যেন হাসছে। চক্ষু লজ্জার বালাই না রেখে দলের প্রায় সবাই ওরে মারে বাবারে বলে দরজার দিকে দৌড়াতে লাগলো। আমিও ওদের অনুসরণ করলাম। পেছনে গাইডটি বলতে লাগলো, ভয় পাবেন না আপনারা, অশরীরী নিবাসের আত্মারা কারোর ক্ষতি করে না কখনো। কিন্তু কে শোনে গার কথা। বাইরে এসে দেখি আরেক দল যাবার জন্য তৈরি। আমাদের দেখে তারা জিজ্ঞেস করতে লাগলেন, কি কেমন দেখলেন? 10 টাকা উসুল হবে তো? বুঝলি বুলি, যারা একটু আগেই মারে বাবারে বলে দৌড়ে পালিয়েছিলেন তারাই খোলা আকাশের নিচে অন্য লোকজনের সঙ্গ পেয়ে বলতে লাগলেন, নিশ্চয়ই একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। দ্বিতীয় দলে ছিল একজন মুখফোড় ছোকরা। প্রশ্ন করল, ভয় করেনি আপনাদের? আমাদের দলের একজন মোটা সোটা ভদ্রলোক ভারী গলায় বললেন, জীবনে তো সব অভিজ্ঞতাই হওয়া দরকার, বুঝলে হে ছোকরা, ভয়ের অভিজ্ঞতাও দরকার। আমাকে একটু দূরে ডেকে নিয়ে রমেশ জিজ্ঞেস করলো, কিরকম দেখলে বীরু ভাই? তোমার বন্দোবস্ত তো চমৎকার, সহকারীরাও পারফেক্ট, সব জেনে শুনেও গায়ে কাটা দিচ্ছিল আমার। বিজনেস তো আমার ভালোই চলবে মনে হচ্ছে, তবে বেশি ভয় পাইয়ে দিও না, তাহলে দর্শক কমে যেতে পারে। রমেশ বলল, কঙ্কালের হাসির কথা বলছো নিশ্চয়ই, ভলিউমটা একটু কি কম করে দিতে বলবো নাকি? বুঝলি বুলি, রমেশ মাডিয়ার অশরীরী নিবাসের ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। দেখা কমই হতো ওর সঙ্গে, কারণ দিনের বেলাও ব্যস্ত থাকতো পৈতৃক ব্যবসার, আর সন্ধ্যের পর অশরীরী নিবাসে। তবে ফোনে কথা হতো প্রায়। কাগজে প্রথম দিকে বেশ ফলাও করে বিজ্ঞাপন দিলেও মাসখানেক পর লক্ষ্য করলাম বিজ্ঞাপন আর দেওয়া হচ্ছে না। একদিন ফোনে ওকে জিজ্ঞেস করাও বলল, বিজ্ঞাপন ছাড়াই যা লোক হচ্ছে সামাল দিতে পারছি না, তাই বিজ্ঞাপন দিয়ে আর পয়সা খরচ করছি না, বুঝতে পারলে? রমেশ আমাকে আরো একদিন অশরীরী নিবাসে যেতে বলল। ও বলল, কয়েকটা নতুন জিনিস স্টেপ করেছি বীরু ভাই, মানে ভয়েরও একটা রকম ফের করতে হবে তো নাকি? কঙ্কালের ঘরে এখন হাসির বদলে দিচ্ছি বুক ফাটা কান্না, কিছুদিন পর বদলে দেবো অবশ্য। সেই সময় কতগুলো অর্ডারের ব্যাপারে আমাকে আমোদবাদের বাইরে যেতে হয়েছিল বেশ কিছুদিনের জন্য। কলকাতাতেও একবার এসেছিলাম, তোদের মনে আছে বোধ হয়। আমোদবাদ ফিরেও ব্যস্ত থাকলাম আরো কিছুদিন। এসবের জন্য অশরীরী দিবসে আমার যাওয়া হয়নি, রমেশের খোঁজও নিতে পারিনি। ঠিক মনে নেই, মাস 4-5 বোধ হয় এভাবেই কেটেছিল। কাজের বোঝা একটু কমলে ভাবছি যে রমেশকে একদিন ফোন করি। এমন সময় ওই ফোন করলো আমার অফিসে। বীরু ভাই, অশরীরী নিবাসের বিজনেস তুলে দিলাম। সে কি, তুলে দিলে কেন? লাভ হচ্ছিল না? তা নয়, লাভ বেশ ভালোই হচ্ছিল, তবে আমার খাটুনি যাচ্ছিল খুব। দিনের বেলা কাপড়ের ব্যবসা, আবার সন্ধে থেকে রাত 10টা অবধি অশরীরী নিবাস। ছুটি ছাটাও নেই, কারণ ছুটির দিনেই ভূতের বাড়িতে লোক বেশি হয়। তাছাড়া নতুন আর একটা বিজনেস আইডিয়া মাথায় এসেছে। বুঝলাম যে ওই খাটুনি ফাটুনি বাজে কথা। এক বিজনেস বেশি দিন করতেই পারে না রমেশ। জিজ্ঞেস করলাম, অত বড় বাড়িটা কিনলে এখন বিজনেস বন্ধ করে দিলে ক্ষতি হবে না তোমার? আরে না না, কম্পাউন্ড শুদ্ধ বাড়িটা এক বিল্ডারের কাছে বিক্রি করেছি মোটা লাভে। পুরোনো বাড়িটা ভেঙে ওখানে একটি ফ্ল্যাট তৈরি করবে। হ্যাঁ, যে জন্য তোমাকে ফোন করেছিলাম, ওই আজ সারাদিনে আমার লোকজন সব সাজ সরঞ্জাম সরিয়ে নেবে। বিকেল নাগাদ আমি গিয়ে তালা লাগিয়ে আসবো। তুমি আসবে আমার সঙ্গে? বিজনেস শুরুটা তোমার সঙ্গে হয়েছিল, শেষটাও না হয় তোমার সঙ্গেই হোক। আমি এসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে, আমি তৈরি থাকবো। রমেশ এলো বিকেল 6:30 পর। অশরীরী নিবাসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বাজল। তবে জানিস তো বলি, পশ্চিম ভারতে সূর্য ডোবে দেরিতে, তাই সন্ধে 7টা বাজলেও অন্ধকার হয়নি। আমরা গিয়ে দেখি রমেশের লোকজন সব মালপত্র একটা অ্যাম্বাসেডর গাড়িতে উঠাচ্ছে। একটা লম্বা কার্ডবোর্ডের বাক্স কোথায় ঢোকাবে ভেবে পাচ্ছিল না। রমেশ ওটাকে গাড়ির মাথায় ক্যারিয়ারে নিতে বলল। তারপর আমায় জানালো এটা সেই কঙ্কালটা। তা এটা দিয়ে কি করবে তুমি এখন? যার কাছ থেকে কিনেছিলাম বুঝলে, তাকেই বেছে দেব, সামান্য লোকসানে অবশ্য। তারপর রমেশ ওর সহকারীদের জিজ্ঞেস করলো, সব জিনিস মনে করে এনেছো তো? ক্যাসেট, টেপ রেকর্ডার ঠিক আছে?
সব জিনিস নিয়ে থাকলে তোমরা রওনা হয়ে যাও। জিনিসগুলো আমার বাংলোতে পৌঁছে দিও। আমি আর বীরু ভাই তালা টালা লাগিয়ে তারপরেই ফিরবো। আর হ্যাঁ, টর্চটা দিয়ে যেও। গাড়িটা চলে গেলে পর আমরা দুজন ধীরে সুস্থে অশরীরী নিবাসের বাড়িটার দিকে চললাম। মেন দরজার তালা লাগাতে গিয়েও থেমে গেল রমেশ। বলল, চলো না, ভেতরটা একবার দেখেই আসি, ভূতকে বাই বাই করা যাবে, কি বলো? দরজাটা রমেশ ঠেলে খুলতে যাবে এমন সময় ওটা আপনা থেকেই ক্যাচ ক্যাচ করে খুলে গেল। রমেশ বলল, দেখো আমার কাণ্ড, অমন মোটা দরজাও খুলে গেল। বুঝলি বলি, আমি কিন্তু কোনো হাওয়ার অস্তিত্ব টের পাইনি। তবে কথা না বাড়িয়ে বললাম, চলো ভেতর যাওয়া যাক। প্রথমেই সেই বড় হল ঘরটা। বললাম, এটাকেই তো তোমরা জলসা ঘর বলতে, তাই না? আমরা বলতাম না। রমেশ প্রতিবাদের স্বরে বলল, এই অশরীরী নিবাসের ইতিহাস জোগাড় করতে আমাকে কত পুরনো পুঁথিপত্র ঘাটতে হয়েছে জানো, প্রায় রিসার্চের মতো। এ বাড়িটা সত্যিই সুলতান মাহমুদ বেগরার একজন ওমরাহের ছিল। এরা সত্যিই ওনার জলসা ঘর। উপরের ভাঙা ঝাল লণ্ঠন দেখলেই তো বুঝতে পারবে। এই বলে টর্চটা একবার উপরের দিকে ঘোরাতেই দেখলাম রমেশের কথাই ঠিক। তাছাড়া রমেশ ফের শুরু করলো, ওই ওমরাহের একজন বাঁধি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ভৌতিক ব্যাপারটা আমার বানানো হতে পারে, ইতিহাসটা নয়। শোবার ঘরে যাবার টানা বারান্দা এলাম আমরা। জানিস বলি, আমার যেন মনে হলো আমাদের দুজনের জুতোর শব্দ ছাড়াও আরো একজোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। তবে ওটা আমার মনের ভুল হতে পারে। শোবার ঘরে ঢুকতেই দেখি দুটো টুনি বাল্বের লাল আলো জ্বলছে আর নিভছে। রমেশ বিরক্ত হয়ে বলল, না, আজকাল কাউকে কোনো কাজের ভার দিয়ে নিশ্চিন্ত হবার জো নেই। বারে বারে বলেছি যে সব বাল্ব খুলে নিয়ে যেতে, তাও ফেলে গেছে। বললাম, খালি বাল্ব নয়, কানেকশন, তার সুইচ এসব রয়ে গেছে নিশ্চয়। রমেশ বলল, একটু টর্চটা দেখাও তো বীরু ভাই, বাল্ব দুটো খুলে নি। কিন্তু অবাক কাণ্ড, টর্চ জ্বালিয়েও কোথাও টুনি বাল্বের দেখা পেলাম না। ঘরের দেওয়ালে প্লাস্টার না থাকায় এখান ওখান থেকে ইট খসে পড়ে ফোকর তৈরি হয়েছে গোটা কয়েক। হয়তো বাল্বগুলো ওখানেই কোথাও লুকানো। রমেশ বলল, আরে অত খোঁজার সময় নেই, যেতে দাও, দুটো টুনি বাল্বই তো। আবার আমরা এলাম বারান্দায়। এবারও আমার মনে হলো আমাদের দুজনের জুতোর আওয়াজ ছাড়াও তৃতীয় একজোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ গাটা কেমন ছমছম করে উঠল। রমেশকে বললাম, দেখা তো হলো, চলো এখন বাইরে গিয়ে মেন দরজায় তালা দিয়ে দিই। রমেশ শুনল না, বলল, কঙ্কালের ঘরটা শেষমেশ একবার দেখে যাই, চলো। কে জানে হতভাগার ওখানে কিছু রেখে গেছে কিনা। টর্চ জ্বালিয়ে চলছিলাম আমরা, তবু আমার গা ছমছমানি ভাবটা গেল না। বরঞ্চ কঙ্কালের ঘরের দিকে যত এগুতে লাগলাম ততই বাড়তে লাগলো। রমেশও বুঝতে পারলাম কেমন চুপ মেরে গেছে। তবে ও কি অস্বাভাবিক কিছু উপলব্ধি করছে? কঙ্কালের ঘরের দরজায় এসে রমেশ টর্চের আলো ফেলতে নিজের অজান্তেই চেঁচিয়ে উঠলাম আমি। ঘরে ঝুলন্ত একটা কঙ্কাল, আগের মতোই অল্প অল্প দুলছে। রমেশ বলল, আমাদের কঙ্কালটা তো বাক্সবন্দি করে বাড়ি পাঠিয়ে দিলাম, এটা আবার এলো কোত্থেকে? তবে কি অশরীরী নিবাসে সত্যিই ভূত আছে? ওর কথা শেষ হতে না হতেই কান ফাটানো হাসির শব্দ, এত জোরে যা কোনো টেপ রেকর্ডারের ফুল ভলিউমেও সম্ভব না। সেই হাসি যেন আমাদের তাড়া করে এলো। আমরাও পরিমরি করে দৌড় লাগালাম। এবার স্পষ্টই শুনলাম আমাদের জুতোর আওয়াজের পেছনে আরেক জোড়া জুতোর আওয়াজ ছুটে আসছে। হল ঘরে পৌঁছে প্রায় এক লাফে বাইরে বারান্দায় চলে এলাম। রমেশ জোরে টেনে দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে দিল। তারপর স্কুটারে উঠে বসতেই জোরে চালিয়ে দিল স্কুটারটা। ছোট মামা থামলেন। পিন্টু চিচি করে বলল, অশরীরী নিবাসে তাহলে সত্যি সত্যি ভূত ছিল ছোট মামা? ছোট মামা একটু বিরক্তির সুরে বললেন, কতদিন বলেছি যে অত প্রশ্ন করলে গল্প বলতে পারবো না আমি। ঠিক তক্ষুনি ঘরের আলোগুলো দপ করে চলে উঠল। ছোট মামা মাকে বললেন, কই ছোটদি, খাবার দেবে নাকি? খিদে পেয়ে গেছে খুব। কুয়াশা কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম অশরীরী নিবাসের কাহিনী, লেখক মীরাবালা সুব্রমণিয়াম এবং পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আজকের কুয়াশার দ্বিতীয় গল্পে যাওয়ার। আজকের কাহিনীটি লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি। আর এখন শুনবেন এই কাহিনীর প্রথম পর্ব। তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও FM 89.2 তে, সঙ্গে আছে শারমিন, আর চলছে কুয়াশা।
ভাবি, বাসায় না আটা আর চিনি শেষ হয়ে গেছে, ভাইয়াকে একটু বলো না নিয়ে আসতে। হ্যাঁ, তোমার ভাই এত কষ্ট করে টাকা ইনকাম করে তো তোমরা ইচ্ছা মতন উড়াবা, সেই জন্যই তো। মানে কি বলতে চাচ্ছ তুমি ভাবি? আমরা ভাইয়ার টাকা উড়াই? উড়াও নষ্ট করো সে তো একই কথা। কাল যা রান্না করেছো সেটা কি মুখে তোলার মতো অবস্থায় ছিল নাকি? কেন ভাবি, কি হয়েছে? আমি তো লবণ টেস্ট করার সময় দেখলাম এমন তো কোনো সমস্যা ছিল না। না না, তোমার কাছে তো নিজের রান্না অমৃত, কিন্তু তোমার ভাইয়া কাল দুপুরে লাঞ্চই করেনি, ভরা টিফিন বক্সে ফেরত নিয়ে এসেছে। আর আমি কোন রকমই গিলেছি, নিজেরা বাইরে দাওয়াত খাবে বলে আমাদের জন্য এত বাজে রান্না করতে পারলা। দেখো ভাবি, আমি তোমার মতো অত ভালো রান্না করতে পারি না, এটা ঠিক, কিন্তু এত খারাপও রান্না আমার না। ভাইয়া নিশ্চয় অন্য কোনো কারণে খায়নি। আর তুমি তো সব সময় আমার রান্নার খুঁত ধরার জন্য রেডি হয়ে থাকো। কি কি বললে? তুমি কি তোমার ভাইয়াকে আমার থেকে বেশি চেনো? শোনো, শুধু কালই না, আজকাল প্রায় তোমার ভাইয়া লাঞ্চ খেতে পারছে না, প্রায় টিফিন বক্স যেমনকার তেমনই ফেরত আসে। আর আমি খেয়াল করে দেখেছি, যেদিনই তুমি রান্না করো সেদিনই এমনটা বেশি হয়। আর সে তো মুখ ফুটে কিছু বলার মানুষ না, তাই আমিও ওই সহজ সরল মানুষটাকে বেশি ঘাটাতে চাই না। মানুষটা দিন রাত খেটে খুটে কত কষ্ট করে টাকা জোগাড় করে, আমিও তো কম কষ্ট করি না, কিন্তু কিছুতেই এই সংসারে সাশ্রয় হয় না। কেন বলো তো? সংসারে যদি অলক্ষ্মী থাকে তাহলে কি কোনোদিন উন্নতি হয়? ভাবি, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তুমি ইদানিং আমাকে যা না তাই বলে খোঁচা দিচ্ছ। আমারও কিন্তু একটা সহ্যের সীমা আছে। সব ছোটখাটো ব্যাপারে তুমি আমাকে উঠতে বসতে কথা শোনাবে, আমি কিন্তু আর বেশি দিন এসব সহ্য করবো না বলে দিলাম। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? আমাকে তুমি ভয় দেখাচ্ছ? এত বড় সাহস তোমার? তুমি কি ভেবেছো আমাকে ভয় দেখালেই আমি ভয় পাবো? এত সহজে আমি ভয় পাওয়ার পাত্রী নই। তোমাকে আমি শায়েস্তা করেই ছাড়বো। কি শায়েস্তা করবে তুমি? কি করবে? আমি তোমারটা খাই না পড়ি। তোমরা যদি এই বাড়ির বাজার সদার খরচা করে থাকো, তাহলে আমরা এই বাড়ির বাড়ি ভাড়া দিই। সুতরাং আমার সাথে এইসব পয়সার গরম দেখাতে আসবে না, বুঝছো? আর যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি খারাপ হবে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? বাইরে থেকে সবই তো শোনা যাচ্ছে, দরজাটাও তো লাগাওনি। দেখো না, কে আমার সাথে কি পরিমাণ খারাপ ব্যবহার করে। আমি খারাপ ব্যবহার করি? ভাবি তো প্রতিটা দিন অফিস থেকে ফেরার পর আমার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে। ও, কিছু বলতে গেলেই। আহা, থামো তো। কেয়া, তুমি তোমার ঘরে যাও, আর তুমিও ঘরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করো। আসলে মানুষ দূর থেকে যা দেখে তা আসলে কতখানি সত্যি হয়? আসলে কি দূর থেকে দেখে সবকিছু বোঝা যায়? হয়তো হ্যাঁ, হয়তো না। যেমন এই পরিবারটি, জাহেদ আর শাহেদ, দুই ভাই মিলে থাকে একসাথে বছরের পর বছর। জাহেদের স্ত্রী মুন্নি আগে এসেছিল এই সংসারে, তার বছর দেড়েক পর শাহেদের স্ত্রী কেয়া। বাড়ির 4 জন মানুষ সবাই চাকরিজীবী। শাহেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলসে কাজ করে, শাহেদ একটি আধা সরকারি কলেজে শিক্ষকতা করে, উনি একটি ব্যাংকে ফ্রন্ট ডেস্কের ইনচার্জ, আর কেয়া কাজ করে একটি এনজিওতে। সকালে 4 জনই কাছাকাছি সময় বাসা থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হতেই একে একে ফেরে মুন্নি আর কেয়া, ঘণ্টাখানেক পর শাহেদ আর জাহেদ। বাড়ির সব কাজ ও দায়িত্ব 4 জনের সমান ভাগে ভাগ করে করে। বাড়ি ভাড়ার ইলেকট্রিক বিল দেয় শাহেদ কেয়া, আর খাবার খরচ, গ্যাসের বিল, পানির বিল দেয় জাহিদ মুন্নি। রান্না বান্না একদিন পর একদিন কেয়া আর মুন্নি মিলে ভাগ করে নিয়েছে। এতে করে কোনো একজনের উপর আর চাপ পড়ে না। একজন কাজের মানুষ সকালে এসে ওদেরকে রান্নার কাজে সাহায্য করে, আর ঘরের বাকি সব কাজ শেষ করে ওদের সাথে বেরিয়ে যায়। ওদের সংসারের প্রাচুর্যের রেশ মাত্র নেই, তবুও বেশ সাজানো গোছানো পরিপাটি মধ্যবিত্ত সংসার। অন্তত দূর থেকে দেখতে তো তাই মনে হয়। আশেপাশের বাড়ির অনেকে তো ওদেরকে আদর্শ পরিবার বলেই ভাবে। তাছাড়া আজকালকার দিনে 2 ভাইয়ের একসাথে থাকা ভাবা যায়? ভাই ভাই গন্ডগোল না হোক, বয়ে বয়ে তো গন্ডগোল বেঁধেই থাকে। কিন্তু এদেরকে দেখে তো সেরকম কিছু বোঝাই যায় না, যে যার নিজের জগতে ব্যস্ত, আবার যেন একই সুতোয় বাঁধা। কিন্তু ভেতর থেকেও কি একই জোড়ালো বাঁধনে বাঁধা ওরা? এই কি হয়েছে?
মুখ গোমরা করে বসে আছো কেন? আজ এত রাত হলো কেন? ও, এই কারণে রেগে বসে আছো? আর না, ও কিছু না। আরে বলোই না কি হয়েছে। নতুন করে আর কি হবে, সেই একই কাহিনী প্রতিদিন। ভাবি কি আবার কিছু বলছে? একটু মানিয়ে নাও না কেয়া। আর কত মানিয়ে নিব শাহেদ? আমি তো কিছু বলিনি, সে তো নিজের থেকে এসে আমার সাথে গন্ডগোল করে সব সময়। আচ্ছা ঠিক আছে, আমি বরং ভাবির সাথে একটু কথা বলে দেখি। কথা বলে কোনো লাভ আছে? এর আগেও তো কথা বলে দেখেছো, কোনো লাভ হয়েছে? উল্টা তোমাকেই 2-4 কথা শুনিয়ে দিয়েছে। তার কি করার আছে বলো? মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় যে একদম গলাটা টিপে মেরে ফেলি। আর কি বলছো এইসব? সত্যি আমি আর নিতে পারি না, ওই গলা সুর শুনলে না আমার মাথাটা ঠিক থাকে না। এমনকি আমি অফিসে গেলেও ভাবির কথা যেন আমার কানে বাজতে থাকে, আমি একটু স্বস্তিতে কাজও করতে পারি না। তুমি দেখো আমি কোন দিন যাতে সত্যি সত্যি ওই মহিলাটাকে মেরে ফেলবো। কেয়া, কি বলো না বলো, একটু ভেবে দেখলে নিশ্চয় কোনো না কোনো উপায় পাওয়া যাবে। আচ্ছা, আমরা না হয় একটা আলাদা বাসায় উঠে যাই, কি বলো? শাহেদ, তুমি কি একটুও প্র্যাকটিক্যাল না? আমাদের দুজনের যে ইনকাম, তাতে আলাদা বাসা ভাড়া করে, বিল দিয়ে, বাজার করে, এত কিছু করে কি আমাদের চলা সম্ভব বলো? আবার এদিকে আমাকে তো বেশ কিছু টাকা বাড়িতে পাঠাতে হয়। না, কোনোভাবেই সম্ভব না। কোনো না কোনো ভাবে চলেই যাবে। আমরা কিছুদিন না হয় কমই খেয়ে থাকলাম, খুবই ছোট্ট একটা রুমের বাসা ভাড়া নিলাম, দেখো কোনো অসুবিধা হবে না, ঠিকই চলে যাবে। কিন্তু ভাইয়া এই বাসার খরচ কিভাবে চালাবে? শোনো, ভাইয়া আর ভাবি মিলে যথেষ্ট টাকা ইনকাম করে, কিন্তু প্রকাশ করে না। আমরা না থাকলেও তারা ঠিকই চালিয়ে নিতে পারবে। তুমি শুধু আর কয়েকটা দিন ধৈর্য ধরো, কথা দাও এর মধ্যে তুমি একদম মাথা গরম করবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাসা খুঁজে পাওয়া তো অনেক ঝামেলা। ওসব নিয়ে তুমি একদমই ভেবো না, সব আমি দেখছি। আর আজকালের মধ্যে আমি ভাইয়ার সাথে কথা বলে নিচ্ছি। পরশু বলো না, পরশু শুক্রবার। তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, পরশু আমি সকালে বাসা থাকছি না, কলেজের 26শে মার্চের প্রোগ্রামের কাজের জন্য বাইরে যেতে হবে। আর ভাইয়াও বলছিল ভাইয়ারও নাকি অফিসে কি একটা কাজ আছে, আমি সময় করে বলে নিব। তবে ওই দিন বিকেলে কিন্তু বাসা দেখতে যাওয়া যায়, কি বলো, যাবা? ঠিক আছে, চলো। তার পরদিন আবারও রান্নার পালা ছিল কেয়া। সেদিনও নানা বাহানায় কেয়ার সাথে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করল মুন্নি। কেয়া জবাব দিতে গিয়েও আবার সরে এলো। শাহেদের কথা রাখার চেষ্টা করবে সে, যেভাবেই হোক কে একটু সুখে থাকতে চায়। শাহেদকে নিয়ে নিজের মতো করে একটা ছোট্ট সংসার সাজাতে চায়। সেখানে অভাব থাকে থাকুক, তবু তো শান্তি থাকবে। কেউ তো আর সেখানে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসবে না। আর শাহেদ খুবই ভালো মনের মানুষ। আজ পর্যন্ত ওদের মধ্যে মাঝে সাঝে টুকটাক মনোমালিন্য হলেও শাহেদ কোনোদিনও কেয়াকে কোনো কটু কথা শোনায়নি। তাছাড়া ওদের নিজেদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। জায়েদার মুন্নি তো ঠিকই নিজেদের মতো চুপচাপ করে কাউকে না জানিয়ে টাকা জমাচ্ছে। শাহেদ কিছুদিন আগে সে কথা জানতে পেরেছে। শাহেদের এক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে জাহেদ, কিন্তু শাহেদরা তো একটা কানা করিয়েও গোছাতে পারেনি। আর এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চা নেওয়ার কথা ভাবতেও পারে না কেয়া। এভাবে ঝগড়াঝাটি চলতে থাকলে তার খুব বাজে প্রভাব পড়বে বাচ্চাদের উপর। মনে মনে শাহেদের সিদ্ধান্তের প্রশংসা করে কেয়া। অনেক দিনই মনে হয়েছে শাহেদকে বলবে আলাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু শাহেদকে ভাববে এই আশঙ্কা আর বলে উঠতে পারেনি। তাও ভালো যে ও নিজে থেকে বুঝতে পেরেছে। কেয়া প্রহর গুনতে থাকে নিজের সেই স্বপ্নের বাড়ি সাজানোর। আরো একটা দিন পার হয়ে গেল। সকালে নাস্তা করে কাজে বেরিয়ে গেল জাহেদ আর শাহেদ। আজ রান্নার দায়িত্ব মুন্নির, তাই কেয়া নাস্তা করে চা খেয়ে নিজের ঘরে ফিরে এলো। আজ আর মুন্নিকে ঝগড়া করার সুযোগ দেবে না কেয়া। তাছাড়া ঘরটাও খুব এলোমেলো হয়ে আছে, একটু গোছাতে হবে। কিন্তু কেন যেন শরীর অসম্ভব দুর্বল লাগছে কেয়া। কিছুদিন ধরেই এমন হচ্ছে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ভাবছে সামনের মাসে একটু ডাক্তার দেখিয়ে নেবে, কিন্তু এখন আর কিছুই করার শক্তি নেই কেয়ার শরীরে। ভাবলো একটু বিছানায় গড়িয়ে নেই, পরে উঠে কাজ করলেই হবে। কখন যে ঘুমে বেহুশ হয়ে গেছে কে জানে। ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখলো কেয়া। দেখলো রক্তে ভেসে যাচ্ছে সে। কেয়ার হাতে মুখে গায়ে শুধু রক্ত আর রক্ত। আর কে যেন কি জাপটে ধরে আছে। কেয়ার
খুব চেষ্টা করছে কিন্তু কিছুতে ছাড়াতে পারছে না। কাউকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কারোর মুখে যেন দেখতে পাচ্ছে না। শুধু এক ঝলক একটা মুখ চোখে পড়লো কেয়ার, মুন্নির মুখ। হঠাৎ কে যেন ওকে খুব জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, ওর নাম ধরে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই হুঁশ ফিরে এলো কেয়ার, যেন অনাদিকাল ধরে ঘুমিয়ে থাকার পর চোখ খুলে দেখলো শাহিদকে। কেয়া, কেয়া, ওঠো কেয়া, কেয়া, হাই কেয়া, কেয়া। তুমি, আমি কি বেহুশের মতো ঘুমাচ্ছিলাম দেখেছো? তুমি চলেও এলে, আর এদিকে আমার কিচ্ছু গোছানো হয়নি। কি আবল তাবল বকছো? আর তোমার শরীরে এত রক্ত কিসে? রক্ত? এমা, এত রক্ত আসলো কোত্থেকে? আমি জানি না। ঘুমের মধ্যে কি সব জানো? কেয়া, ঠিক করে বলো তুমি কি করেছো? তোমার শরীরে এত রক্তের দাগ কোত্থেকে আসলো? আমি জানি না শাহেদ, আমি সত্যি জানি না। আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যে। চলো তো আমার সাথে ভাবির ঘরে। কেন ভাবির ঘরে? কেন এত প্রশ্ন কেন করো? আগে চলো। ভাবি, ভাবি, এ কি ভাবি? ও মাই গড, দেখে দেখি পালস চেক করে। পালস তো নেই, এখন কি হবে? কেয়া, তুমি এটা কিভাবে করতে পারলে? কি শাহেদ, ভাবির এই অবস্থা কে করলো? হ্যাঁ শাহেদ, কে, কিভাবে? ওহ, আমি তো কিছু বুঝতে পারছি না। কিভাবে কিভাবে কি হলো? বুঝতে পারছো না মানে? তোমার সারা শরীর রক্ত, আর তুমি বলতে চাচ্ছ তুমি জানো না? বিশ্বাস করো শাহেদ, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমি তো ঘুমিয়েছিলাম। তোমাকে এই অবস্থা দেখে আমার মন বলছিল যে এরকম কিছু একটাই ঘটিয়েছো। তুমি এটা কেন করলে? কেন? শাহেদ, শাহেদ, সত্যি আমি কিচ্ছু করিনি। তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছো না কেন? আমি কিচ্ছু করিনি শাহেদ, আমি কিচ্ছু করিনি। তুমি আর কয়টা দিন অপেক্ষা করতে পারলে না? 2 দিন আগেও তোমাকে কথা বোঝালাম, তারপর তুমি কেন এমন করলে? তুমি কি বলছো এইসব শাহেদ? আমি কিচ্ছু করিনি শাহেদ, ট্রাস্ট মি। আমি জানি না আমার হাতে এত রক্ত কোথা থেকে এলো। তুমি আর কোনো কথা বলো না কেয়া, আর একটাও কথা বলবে না তুমি। কিন্তু আমি এখন কি করব? কাকে বলবো? কি বলবো? তুমি কাউকে কিচ্ছু বলো না শাহেদ, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে শাহেদ আমি না স্বপ্ন দেখছি, বুঝছো? একটু পরে ঘুম ভাঙবে, আমি দেখবো যে সব আগের মতো ঠিক হয়ে গেছে। ট্রাস্ট মি শাহেদ, শোনো না, শোনো। তুই আর আগের মতো নেই কেয়া, হ্যাঁ সব বদলে গেছে। আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছো তুমি। না, কেন কে? তুমি এটা কেন করলে? তুমি আমাকে ভুল বুঝছো শাহেদ। আমাদের এখন আর কিচ্ছু করার নেই, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে কে, সব শেষ। আমার মনে হয় আগে ভাইয়াকে সব জানানো উচিত। শাহেদ জাহিদকে ফোনে সব জানালো। শাহেদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, কিভাবে কি বলবে কিছু বুঝতে পারছিল না সে। যেন এক ভয়ঙ্কর পৃথিবীতে সে আজই পা রেখেছে, যেখানে ও কিছুই চেনে না, কিছুই জানে না। কিভাবে কথা বলতে হয় তাও যেন ওর জানা নেই, এখানকার ভাষাও যেন ওর জানা নেই। কি জবাব দেবে এখন সে ভাইকে? ওর স্ত্রীর হাতে ধ্বংস হয়ে গেছে ওর বড় ভাইয়ের সংসার। শাহেদ কিছুতেই মেলাতে পারছে না ওদের জীবনটা কেমন ছিল আর এখন কি হতে চলেছে ওদের সঙ্গে। কে এমন একটা কাজ করতে পারলো? এতটা নৃশংস কিভাবে হলো? এত রাগও নিজের ভেতর পুষে রেখেছিল কিভাবে, যাতে একজন মানুষকে খুন করা যায়? শাহেদ মুন্নির ক্ষত বিক্ষত লাশটার দিকে তাকাতে পারছিল না। একজন মানুষের মধ্যে কতখানি ক্রোধ জমে থাকলে কেউ একজনকে এমন ভাবে খুন করতে পারে? মুন্নির লাশের দিকে তাকানোর থেকে হয়তো কোনো প্রফেশনাল খুন করা লাশের দিকে তাকানোটা সহজ হতো। শাহেদ খুব অবাক হয়ে ভাবে,
কি আর কি একবারও বুক কাঁপলো না মুন্নিকে এভাবে কষ্ট দিয়ে মেরে ফেলতে? এই কেয়াকে সে চেনে না, এই কেয়াকে শাহিদ ভালোবাসেনি, এই কেয়া কাউকে এভাবে কষ্ট দিতে পারে না। কেন খুন করলো কেয়া মুন্নিকে? কেন জাহিদের জীবনটাকে নষ্ট করলো? কেন ওদের সংসার, ওদের ভবিষ্যৎকে হাতে ধরে শেষ করলো? এত কেন উত্তর খুঁজে পাচ্ছে না শাহিদ। রক্ত মাখা কেয়ার বাড়ি জুড়ে পাগলামির দৃশ্য যেন আর সহ্য করতে পারছে না সে। কেউ এসে কেন শাহিদের সামনে থেকে সরিয়ে নিচ্ছে না কেয়াকে? কেন নিচ্ছে না? বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা কাটিয়ে জাহিদ বাড়িতে এলো। এরই মধ্যে ও পুলিশকে খবর দিয়েছে। কিছুক্ষণ পর পুলিশ এল। আলামত সংগ্রহের কাজ চলছে। লাশও নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে। যত দ্রুত পোস্টমর্টম করানো যায় ততই ভালো। কেয়ার অস্থির আচরণ বন্ধ হয়ে গেল পুলিশ আসার পরে। কেয়া এখন পুলিশ কাস্টাডিতে। সে এখন কারোর সাথেই কথা বলছে না, কারোর কথা যেন শুনতেও পাচ্ছে না। পুলিশ আপাতত জাহিদ আর শাহিদকে জিজ্ঞাসাবাদ করছে। কেসের ইনচার্জ ইন্সপেক্টর শামস। আপনার ভাই কি এখন একটু স্বাভাবিক হয়েছেন? ওনাকে কি এখন কিছু প্রশ্ন করা যাবে? দেখুন, ভাইয়া এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। আপনি যা জিজ্ঞেস করে আমাকেই করতে পারেন। ভাইয়ার সাথে পরে না কথা বলেন। আচ্ছা ঠিক আছে। মুন্নির ডেড বডি তো প্রথমে আপনিই দেখতে পান। ঠিক কি ঘটেছিল একটু খুলে বলুন তো। ভাইয়া আর আমি দুজনেই সকালে নাস্তা করে অফিসের কাজে বের হয়ে যাই। কেয়া আর ভাবি বাসাতেই ছিল। আজ ভাবির রান্না করার দিন ছিল, তাই আমি বের হবার সময় ভাবিকে রান্নাঘরে দেখেছিলাম, আর কেয়া খাবার টেবিলে ছিল। তারপর যখন বাসায় আসি দেখি দরজা ভেতর থেকেই লাগানো। আমাদের সবার কাছে একটা করে চাবি থাকে। আমি আমার চাবি দিয়ে দরজা খুলে সোজা আমার রুমে চলে যাই। গিয়ে দেখি কেয়া ঘুমাচ্ছে, কিন্তু ওর হাতে, মুখে, কাপড় প্রচুর রক্তের ছাপ। আমি ঠিক প্রথমে বুঝে উঠতে পারিনি। তারপর ওর কাছে যাই। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। প্রথমে দূর থেকে ওকে জোরে জোরে ডাকতে থাকি, কিন্তু ও কোনো সাড়া দিচ্ছিল না। কেমন যেন একটা অস্থির আচরণ করছিল। তারপর একরকম ধাক্কাধাক্কি করেই ওর ঘুম ভাঙাই। কেয়ার শরীরে এত রক্ত দেখে প্রথমেই আমার মন কেমন করে উঠেছিল। তারপর ওকে সাথে নিয়ে ভাবির ঘরে গিয়ে দেখি যা সন্দেহ করেছিলাম তাই ঠিক। ভাবি মৃত অবস্থায় পড়ে আছে বিছানায়। ওকে, কেয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে আপনার মনে কেন সন্দেহ জেগেছিল যে মুন্নিরই কিছু হয়েছে? এরকম কি কিছু হবার কথা ছিল? তা না স্যার, এরকম কিছু কোনোদিন হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু আসলে কি শাহেদ? বুঝতেই পারছেন বিষয়টা এখন আর আপনাদের পারিবারিক বিষয় হিসেবে নেই, খুব বেশি পাবলিক হয়ে গেছে। সুতরাং যা বলতে সংকোচ বোধ করছেন সেটা নির্দ্বিধায় বলুন। আসলে ওদের দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ভালো ছিল না? এত তাড়াতাড়ি আপনি অতীতকালে অভ্যস্ত হয়ে গেলেন? মানে ঠিক বুঝলাম না। সময় হলেই বুঝিয়ে দেব। এখন বলুন, ওদের সম্পর্কের ব্যাপারে কি যেন বলছিলেন? আসলে ওদের সম্পর্ক ভালো ছিল না। ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এমন কোনো দিন ছিল না যে ওদের ঝগড়া হয়নি। আচ্ছা, ঠিক কি নিয়ে ওদের ঝগড়া হতো? খুব সামান্য সব বিষয়। এই ধরেন সংসারের সব নানান কথা। আজ রান্না কেন ভালো হলো না, কাল বুয়াকে দিয়ে ওই কাজটা কেন করিয়ে রাখা হয়নি, এই ধরনের। কিন্তু একটা কথা বলতে চাই, বেশিরভাগ দিন কিন্তু ভাবি কেয়ার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো। আর তাতে নিশ্চয়ই আপনার খুব রাগ হতো? আমার রাগ হতো তা না, তবে বাড়িতে এসে প্রতিদিনই এক ক্যাচাল আর ভালো লাগতো না। তাই ভাবলেন এর থেকে নিস্তার পেতে হলে ভাবিকেই রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। ছি ছি, কি বলছেন আপনি এসব? এরকম কথা কল্পনাও করা আমার কাছে অসম্ভব। হ্যাঁ, আমি অবশ্যই এর থেকে মুক্তি পেতে চাইছিলাম, কিন্তু অবশ্যই এইভাবে না। এইভাবে না? তাহলে কিভাবে? শুনুন, পরশু রাতে সেই কথা বলেছিলাম কেয়াকে। আজ ভাইয়াকেও বলার কথা ছিল। আমরা আসলে আলাদা হওয়ার কথাই ভাবছিলাম। আজ বাড়িও দেখতে যাওয়ার কথা ছিল আমার আর কেয়ার। তা কতদিনের মধ্যে আলাদা হওয়ার কথা ভাবছিলেন? যত তাড়াতাড়ি সম্ভব।
আমার মনে হয় স্যার কেয়ার মানসিক অবস্থা ঠিক স্বাভাবিক নেই। ও নিশ্চয়ই কোনো অসুখে ভুগছে। ও ঠান্ডা মাথায় খুন করা মানুষ না। সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আসল রহস্য আমি ঠিকই বের করে নেব। স্যার সত্যি বিশ্বাস করুন, কেউ অনেক নরম মনের একটি মেয়ে। ও এমন কাজ করতেই পারে না। ও অনেক দিন ধরে ভাবির অনেক কটু কথা সহ্য করেছে। ওর ধৈর্য শক্তি অনেক বেশি। আপনি প্লিজ ওকে ছাড়ানোর ব্যবস্থা করুন। দেখুন, দীর্ঘদিন ধরে পুষে রাখা রাগ থেকেই মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয়। তাই এখনই ওনাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আর আপনাকেও আমি সন্দেহের তালিকায় রাখছি, কারণ লাশটা আপনিই প্রথম দেখেছেন। সুতরাং আমার পারমিশন ছাড়া কোথাও নড়বেন না। আর কাল এসে আমি আপনার ভাইয়ের সাথে কথা বলে যাব। আজ চলি। এদিকে কেয়া যেন এখনো মানসিক শক থেকে বের হতে পারেনি। ওকে নানাভাবে কথা বলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে একটা শব্দ মুখ থেকে বের করছে না। কোন এক অজানার দিকে যেন সে অপলক তাকিয়ে আছে। বেশ কয়েকবার টর্চারও করা হয়েছে, কিন্তু কোনো কথাই সে বলছে না, এমনকি কাঁদতেও যেন ভুলে গেছে। আর সন্ধ্যা হতে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। ওদিকে মুন্নির লাশ পোস্টমর্টেম শেষে ওর বাড়ির লোকজনের হাতে তুলে দেয়া হয়েছে। মুন্নির গ্রামের বাড়ি থেকে ওর আত্মীয় স্বজন এসে নিয়ে গেছে লাশ। জাহেদ আসেনি, এখনো হয়তো এই ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেনি। আজই বাদ এসে মুন্নির জানাজা শেষে দাফন করা হবে। শাহিদ আর জাহিদকে পারমিশন দেওয়া হয়েছে, ওরা জানাজাতে অংশ নিতে পারবে, কিন্তু আজ রাতের মধ্যেই ওদেরকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সব মিলে কেয়ার এরকম চুপ মেরে যাওয়ার কারণটা ঠিক ধরতে পারছেন ইন্সপেক্টর শামস। সে কিছু স্বীকারও করছে না, অস্বীকারও করছে না। এর কারণটা কি? জাহেদের সাথে কথা বললে হয়তো আরো কিছু জানা যেতে পারে। আপনি নাকি আমার সাথে কথা বলতে চাইছিলেন, কি বলবেন বলুন। আপনার স্ত্রীর খুনের ব্যাপারে আপনার কিছু বলার আছে? দেখুন, যার যাওয়ার সে চলে গেছে, সময় হয়েছিল বলেই চলে গেছে। তার জন্য মিছিমিছি আরেকজন মানুষকে কষ্ট দেওয়ার কি দরকার? আমি কেয়ার কথা বলছি। শুধু ও না, আমার ভাইটাও তো কষ্ট পাচ্ছে, কেয়ার পরিবারও। ওকে খামাকে হ্যারাস না করে ছেড়ে দিন। জাহেদ সাহেব, আপনি অলরেডি হাত গুটিয়ে ফেলেছেন, কিন্তু আমরা তো আর তা করতে পারি না। আমাদের দায়িত্ব আমাদেরকেই পালন করতে দিন। আর এই মুহূর্তে আপনার দায়িত্ব হচ্ছে আমাদেরকে সাহায্য করা। তাই বলছি, আমার সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিন। বলুন, কি বলবেন? আপনার স্ত্রী মুন্নি আর আপনার ভাইয়ের বউ কেয়ার সম্পর্ক নাকি ভালো ছিল না, এ কথা কি ঠিক? জি ঠিক। ওনাদের মধ্যে কি প্রায়ই ঝগড়া হতো? প্রতিদিনই। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন আপনার সাথে এ ব্যাপারে কথা বলেনি? বলতো, আমি ওকে অনেক বোঝাতাম। আসলে মুন্নি ইচ্ছা করেই কেয়ার সাথে গন্ডগোল বাঁধাতো। আমি মুন্নিকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু ও কোনো কথাই শুনতো না। শেষমেশ আমি কিছু বলা বন্ধ করে দিই। আমি হাঁপিয়ে উঠেছিলাম। আচ্ছা, শেষ কয়দিন কি এমন কিছু হয়েছিল যাতে কেয়া এ ধরনের স্টেপ নিতে বাধ্য হয়েছিল বলে আপনার মনে হয়? প্রতিদিন যেমন হয় তেমনই ছিল গত কয়েকদিনের অবস্থা। তবে তবে কি? না না, কিছু না, আমার মনের ভুল। দেখুন, আপনার মনের ভুল থেকেও আমরা সঠিক দিশা পেতে পারি। আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। আসলে 2-3 দিন আগে আমি শাহেদদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন ওদের কিছু কথা কানে আসে। তখন কে অতিষ্ঠ হয়ে বলছিল ও কোনোদিন সত্যি সত্যি মুন্নিকে মেরে ফেলবে। আপনি স্পষ্ট শুনেছেন এই কথা? হ্যাঁ, কিন্তু আমি কিছু মনে করিনি, কারণ কেয়ার জায়গায় থাকলে হয়তো আমিও একই কথা ভাবতাম। আমার ধারণা কেয়া মানসিকভাবে খুবই বিক্ষিপ্ত অবস্থায় ছিল। আমার শাহেদের সাথেও কথা হয়েছে, ওরও একই ধারণা। ওনার ব্যাপারটাও আমরা আলাদাভাবে দেখছি।
আমাদের কাস্টাডিতে উনি প্রয়োজনের থেকেও বেশি শান্ত অবস্থায় আছেন। ওনার মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়েছে। সবকিছুই আমাদের হাতের নাগালে চলে আসবে বলে আমার ধারণা। তবে আপনি আমাকে একটা দারুণ ইনফরমেশন দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি কারোর সাথে পাচ্ছে থাকার মানুষ নই। যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু এর জন্য আপনি শাহেদ আর কেয়ার জীবনটা নষ্ট করবেন না প্লিজ। আমারই একটাই রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা আমাকে করবেন না। যে ক্রিমিনাল তাকে যথেষ্ট প্রমাণ সহ খুঁজে বের করে শাস্তি দেওয়াটাই আমার কাজ। আমি কারো রিকোয়েস্টের ধার ধারি না। আর আপনার ভাইকে একটু ডেকে দিন। কুয়াশা ABC FM 89.2. We play the coolest music. আরে আর লেখালেখি লেখালেখি করে কি আর টাকা কামানো যায়? আমি এখন একজন ইঞ্জিনিয়ার। মাই এইম ইন লাইফ রচনায় তো কতজনই হতে চেয়েছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট, কিন্তু কতজনই বা সেটা হতে পেরেছি। সত্যি কি হতে চেয়েছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি আমাদের চাওয়াগুলো সেই ফ্ল্যাশ ফিকশনের মতো? হয়তো প্রতিদিনই এমন অনেক শিল্পী মরছে চার দেয়ালের পাষাণ বেদিতে মাথা ঠুকে। কখনো স্বপ্নচ্যুতি থেকে শুরু হয় ভিন্ন এক জীবনের জার্নি, কিন্তু সেই জার্নির প্রতিটি পদক্ষেপেই থাকে বিষণ্ণতা আর হতাশার সুর, যে বিষণ্ণতার বর্তমানে থমকে থাকে ভবিষ্যৎ। It's ABC Radio. On air 24/7. Tune in. কুয়াশা এতক্ষণ আজকের কাহিনীর প্রথম পর্বটি শুনলেন। আজকে প্রথম পর্বে আমরা দেখলাম যে জাহেদ এবং শাহিদ দুই ভাই, তাদের দুজনের স্ত্রীর নাম কেয়া এবং মুন্নি। তারা একসাথে থাকে, একই সংসার, দুই ভাইয়ের একই সংসার। সেখানে তারা সংসারের পুরো খরচটা দুই ভাই ভাগ করে নিয়েছে। সবকিছু ভালো মতন চলছে, সবকিছুই ভালো। কিন্তু তারপরেও মুন্নি এবং কেয়া অর্থাৎ দুই জায়ের মধ্যে একেবারেই সদ্ভাব নেই। তাদের প্রতিদিন রান্না নিয়ে ঝগড়া, এই নিয়ে ঝগড়া, সেই নিয়ে ঝগড়া লেগেই থাকে এবং ইতিমধ্যে একটা খুন হয়ে গেছে। অর্থাৎ মুন্নি, কেয়া যে যা জাহিদের স্ত্রী, সে খুন হয়ে গেছে। খুবই অদ্ভুতভাবে খুন হয়ে গেছে এবং বাড়িতে কেয়ার হাজবেন্ড শাহিদ গিয়ে দেখতে পায় যে কেয়া ঘুমিয়ে আছে এবং তার সারা শরীরের রক্ত, হাতে রক্ত সব জায়গায়, এবং পাশের ঘরে গিয়ে মুন্নিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং খুবই নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে। এবং যা হয়, যেহেতু কেয়ার গায়ে রক্ত পাওয়া গেছে, তাই পুলিশ সন্দেহবশত প্রাইম সাসপেক্ট হিসেবে কেয়াকেই ধরে নিয়ে যায় এবং তাকে যথেষ্ট রকমের ইন্টারোগেশন করে তার মুখ থেকে কিছুই বের করতে পারে না। ইন্সপেক্টর শামস যে খুনটি তদন্ত করছিলেন তিনি, এবং জাহিদের সঙ্গে কথা বলে নানা রকম কথার মার পেয়েছে, সে তেমন কিছুই বের করতে পারেনি। এবং একটা পর্যায়ে আমরা দেখতে থাকি যে জাহিদ রিকোয়েস্ট করতে থাকে যে তার ভাই এবং ভাইয়ের বউয়ের সম্পর্কটা যাতে নষ্ট না হয়, কোনোভাবে তাদের যেন অন্তত ক্ষতি না হয়। কারণ একটা কথা জাহিদ পুলিশ ইন্সপেক্টর শামসকে বলে যে সে একদিন পাশের ঘরে যাবার সময় কেয়া এবং জাহিদের কথোপকথন শুনতে পায় এবং সেখান থেকে স্পষ্ট শুনতে পায় যে কেয়া খুব রাগ হয়ে তার স্বামীকে বলতে থাকে যে সে কোনদিন সুযোগ পেলে মুন্নিকে মেরেই ফেলবে। এই কথাটা সে পুলিশকে জানিয়ে দেয় এবং তারপর সে রিকোয়েস্ট করে যাতে শাহিদ এবং কেয়ার জীবনটা নষ্ট নয়। হয়তো সে ভুল করে বলে ফেলেছে এরকম একটা কথা। তারপরে কি হয় সেটা আমরা জানবো দ্বিতীয় পর্ব থেকে। আপনি আছেন কুয়াশায়, সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। দ্বিতীয় পর্বের পর আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। জাহিদ শাহেদের ঘরে গিয়ে কি যেন একটা বলে আমার নিজের ঘরে ফিরে এলো। তার একটু পরে বেরিয়ে এলো শাহেদ। এর মধ্যে বসার ঘর থেকে আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো শামস। বেশ ভালোই সাজানো গোছানো জিনিসপত্র সব দেখে মনে হচ্ছে না এই বাড়ির মানুষজনের মধ্যে এত দ্বন্দ্ব। শাহেদ বেরিয়ে আসার পর মনোযোগ অন্যদিকে সরানো শামস। আপনি সেদিন আমার কাছে কেন লুকিয়েছেন যে কেয়া মুন্নিকে মেরে ফেলার হুমকি দিয়েছিল? না তো, মানে আমি তো এখন আর তোতলানোর সময় নেই। এবার বলুন, এটা সত্যি কিনা? ওটা তো ঠিক হুমকি ছিল না। ও এমনি আমার সাথে কথায় কথায় বলছিল যে কথায় কথায় কেউ
হত্যার হুমকি দেয়? সাহেব সাহেব, আমার ধারণা আপনি অনেক কিছুই জানেন, জেনেও এখনো লুকোচ্ছেন। কি লুকোচ্ছেন তা কি একটু পরিষ্কার করে বলবেন? দেখুন, আমি কিছুই লুকাচ্ছি না, বিশ্বাস করুন। আমার মনে হচ্ছে আপনাকেও কাস্টাডিতে নিতে হবে, না হলে আপনার পেট থেকে কথা বের হবে না। স্যার, আপনি অকারণে আমাকে সন্দেহ করছেন। আপনি বলুন, আমি কি লুকাচ্ছি? আর আপনি কেন আমাকে সন্দেহ করছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? সেটাই তো সমস্যা সাহেব সাহেব, প্রমাণের যথেষ্ট অভাব। আর সবচেয়ে বড় সমস্যা, আপনার স্ত্রী মুখ খুলছেন। তবে প্রমাণ পেলে অপরাধীকে হাজতে পুরতে 1 সেকেন্ডও সময় নষ্ট করব না। আপনি যখন আমাকেই সন্দেহ করছেন, তাহলে আমার স্ত্রীকে কেন আটকে রেখেছেন? কারণ আপনার স্ত্রী মেইন সাসপেক্ট। তাকে যে অবস্থায় পাওয়া গেছে তাতে তাকে আটক না করার কোনো কারণ নেই। আর যেহেতু আপনার স্ত্রী মুখ খুলছে না, তাই তার বয়ান ছাড়াই সত্যের সন্ধান করাটা খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি যা করার তাই করুন। আপনি তো সব ক্ষেত্রে আপনার স্বেচ্ছাচারিতাই বজায় রাখছেন। আমার আর কি বলার আছে বলুন? আপনার কিছু বলার আছে কিনা তা আপনিই ভালো জানেন। আমার ধারণা আপনার বলার আছে, আর আপনি বলছেন না। যেমন হুমকির ব্যাপারটা আমাকে বলেননি। প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আর আমার এখনো বিশ্বাস কে খুন করেনি। করলেও সেই ওই মুহূর্তে মানসিকভাবে স্টেবল ছিল না। দেখা যাক কি হয়, সময়ই সব বলে দেবে। হ্যালো, হ্যাঁ বলো। তাই নাকি? বাহ, ভালো তো। আমি আসছি। চলি সাহেব সাহেব, কেসটা নতুন মোড় নেবে বলে মনে হচ্ছে। কনস্টেবল আলী ইমাম ফোন করে জানালো কেয়া নাকি বয়ান দিতে রাজি হয়েছে। মনে মনে বেশ খুশি হলেন ইন্সপেক্টর শামস। আজ এই একটি বয়ানেই এই কেস শেষ পর্যায়ে পৌঁছে যেতে পারে। অকারণে এত ছুটাছুটি আর ভালো লাগে না। আর এতক্ষণ কেয়ার সব মেডিকেল রিপোর্টও থানায় পৌঁছে যাবার কথা। তবে আজ বয়ান শেষে আরেকবার কেয়ার চেক আপ প্রয়োজন। এছাড়া মুনির পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে উপর্যুপরি ছুরিকাঘাতের মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত হয়েছে। আর কাজটি খুব আনাড়ি কারোর হাতেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেড বডির পাশে যে ছুরিটা পাওয়া গেছে তাতে শুধুমাত্র কেয়ার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মুন্নির শরীরেও আছে কেয়ার ফিঙ্গারপ্রিন্ট। কেয়ার যে খুনটা করেছে সেটা খুবই পরিষ্কার। এখন শুধু একবার কেয়ার বয়ানটা পাওয়া গেলেই হলো। আর শাহেদকে সন্দেহ করা শুধুমাত্র তার পেট থেকে কথা বের করার উদ্দেশ্যে। কারণ শাহেদের কলেজে খোঁজ নিয়ে দেখা গেছে খুনের সময় সে আসলেই কলেজে ছিল। এছাড়া ওদের 4 জনের ফোনের কল লিস্ট জোগাড় করতে বলা হয়েছিল থানায়। বিকেল নাগাদ সেটাও নিশ্চয়ই হাতে চলে আসবে। তবে কেয়ার বয়ান নেবার সময় একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর সাথে রাখা দরকার। ইন্সপেক্টর শামস থানায় যাওয়ার পথেই একজনকে খবর পাঠিয়ে দেয়। কেয়াকে এরই মতো রিমান্ড সেলে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর আসার সাথে সাথে তাকে নিয়ে রিমান্ড সেলে গিয়ে ঢুকলো শামস। কি ম্যাডাম, কেমন আছেন? শেষ পর্যন্ত কথা বলার ইচ্ছে হলো আপনার? হ্যাঁ, আমি কথা বলতে চাই। তার আগে জানতে চাই আমাকে কেন এখানে আটকে রেখেছেন। এমন ভাবে বলছেন যেন আপনি কিছুই জানেন না, যেন এইমাত্র ঘুম থেকে জেগেছেন। সত্যি আমার মনে হচ্ছে যে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। গত 2 দিনের কিছুই আমার স্পষ্ট মনে নেই। কেমন যেন সব ধোয়া ধোয়া লাগছে। ঠিক আছে ঠিক আছে, আপনার যখন কিছুই মনে নেই তখন আমিই আপনাকে মনে করিয়ে দিচ্ছি। মুন্নি মানে সম্পর্কে আপনার যাকে আপনি কেন খুন করেছেন? ভাবিকে আমি কেন খুন করব? আমি 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 সত্যি ভাবিকে খুন করিনি। কাল শাহেদও আমাকে ঠিক একই কথা বলেছে। আমার না খুব আচ্ছা আচ্ছা কিছু মনে আছে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি খুন করিনি। তাহলে আপনার শরীরে, হাতে, কাপড়ে এত রক্ত আসলো কেমন করে? যেই ছুরি দিয়ে মুন্নিকে খুন করা হয়েছে সেই ছুরিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে আসলো? আমি সত্যি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আপনি আমার সাথে যা খুশি তাই করেন। আমাকে আরো টর্চার করতে চাইলেও করতে পারেন, তবু আমি বলবো যে আমি ভাবিকে খুন করিনি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো,
সেদিন আপনি সকাল থেকে কি কি করেছেন? সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে টেবিলে বসে নাস্তা করি। তারপর আমি আর সাহেব জানি আমাদের ঘরে বসে চা খাই। তারপর একটু পরে সাহেব রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর ভাবছিলাম কি করব, একটু ঘর পরিষ্কার করা দরকার, কিন্তু সাহেব বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমার এত ঘুম এলো যে আমি না আর শক্তি পাচ্ছিলাম না জেগে থাকার। তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখেছি শাহিদ আমাকে ডাকছে। ও আমার শরীরের রক্ত দেখে নানা রকম প্রশ্ন করছে, কিন্তু তখনও না আমি পুরো ঘুমে বেহুশ। শাহিদ আমাকে টেনে ভাবির ঘরে নিয়ে গেল। সেখানে তো যে দেখেছে ভাবি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। আমার কালে মনে হচ্ছিল যে আমি ভাবিকে এই অবস্থায় এর আগেও কোথায় যেন দেখেছি। কেমন থেকে মনে হচ্ছিল যে আমি এইসব জিনিস এর আগে স্বপ্নে দেখেছি। আমি ঘুমের মধ্যে ভাবিকে একইভাবে দেখেছি, যে তখনও চোখের সামনে ভাবিকে আমি ওভাবেই দেখেছি, কিন্তু না, অথচ মোবাইল কোম্পানি থেকে বলছে আপনি নাকি এই নম্বরে অহরহ কথা বলেন। ওরা তাই বলেছে? আমার হাতে যেই কল লিস্ট আছে তাতে তো এই কথাই বলা আছে। দেখুন, কোনো প্রিন্টিং মিস্টেকও তো হতে পারে, তাই না? তাই বলে একটানা 6 মাসের কল লিস্টের প্রত্যেকটিতে একই ভুল? ভুল কি হতে পারে না? হতেই পারে। আপনি খামাকা আমাকে হ্যারাস করছেন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, বলে দিচ্ছি। এখন তাহলে আপনার কাছ থেকে আমার জানতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনার আর কি বলার আছে বলুন, আমি একটু ব্যস্ত। আপাতত আর কিছুই বলার নেই, তবে শহর ছেড়ে কোথাও যাবেন না। কোথাও গেলে আপনারই বিপদ বাড়বে। দেখুন, আপনি না জেনে না বুঝে আমাকে এভাবে বিপদে ফেলতে পারেন না। কি করেছি আমি? আপনি ঠিক কোন অপরাধে আমাকে এভাবে হ্যারাস করছেন? থানায় নিয়ে এসে দুটো ডান্ডার বাড়ি দিলেই হ্যারাসমেন্ট কাকে বলে বুঝতে পারবেন। বেশি ন্যাকা সাজতে যাবেন না। আপনি খুব ভালো করেই জানেন আপনি ঠিক কি করেছেন। না, আমি জানি না। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন, কেন বলছেন। কি আর করার, আপনি যখন বুঝতেই পারছেন না তখন আপনাকে বোঝানোর ব্যবস্থা করছি। আর একটু ধৈর্য ধরেন, আপনাকে সময় মতো আবার ডেকে নেওয়া হবে। ফোন বন্ধ করবেন না, শহর ছেড়ে যাবেন না। এই কেসটাতে কোথা থেকে যেন একটা আলোর রেখার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো রেখাটা স্পষ্ট না। শুরুতে কেসটাকে যত সহজ মনে হয়েছিল, কিছুক্ষণ আগেও ততটা সহজ অবস্থায় ছিল না, কিন্তু এখন আবারও অনেক সহজ বলে মনে হচ্ছে। শামস যা ভাবছে সেভাবেই যদি মিলে যায় তাহলে আর বেশি নাকানি জুবানি খেতে হবে না। কিন্তু যা ভাবছি তাই কি হবে, নাকি গতবারের মতো এবারও ভুল নিশানায় তীর ছুড়েছে সে? তবে নিশানা কোনটা ঠিক কোনটা ভুল কিছুতেই মেলাতে পারছে না। কেয়ার সাথে আরেকবার একটু কথা বলা দরকার। আলী ইমামকে বলে কেয়াকে ডেকে পাঠালো ইন্সপেক্টর শামস। সব প্রমাণ কেয়ার বিপক্ষে। শুধু শুধু মেইন সাসপেক্টের মুখের কথায় কেনই বা এত ঘাটাঘাটি করছে সে? কেয়াকে সোজা কোর্টে চালান দিয়ে দিলেই তো হয়। শামসের কিসের এত কৌতূহল আসল রহস্য খুঁজে বের করার, তা কেবল সেই জানে। কেন আবার আমাকে ডেকেছেন আপনি? আমি তো বলে দিয়েছি যে আমি খুন করিনি। তারপরে যদি আপনার আমাকে শাস্তি দেবার ইচ্ছা থাকে তো আপনি দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবু বারবার আমাকে কেন ডাকেন বলেন তো? ডাকার অবশ্যই কোনো না কোনো কারণ তো থাকেই। তা না হলে এদেশের পুলিশের এত সময় কোথায় যে ডেকে কথা বলবে? দেখুন, কি বলতে চান বলুন, আমি সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমাকে টর্চার করবেন না। আমার কষ্ট হয়। আমাকে এত কষ্ট না দিয়ে একেবারে ফাঁসিতে ঝুলে দিলেই তো হয়। আমি কিছুই মনে করব না, আমার আপন জনেরাও কিছু মনে করবে না, কারণ তারাও আমাকে বিশ্বাস করে না। দেখুন, সাধারণ মানুষ একটা জিনিসকে যেভাবে দেখে আমরা তো আর সেভাবে দেখি না, তাই আপনাকে বারবার ডেকে ডেকে বিরক্ত করি। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো, অসাধারণ।
কিন্তু এই কথা কেন জিজ্ঞেস করছেন অফিসার? আর মুন্নির সাথে আপনার হাজবেন্ডের? সেটাও যথেষ্ট ভালো, আলাদা করে ভাবার মতো কিছু না। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যেকার মনোমালিন্যের কারণে দেবর ভাবির সম্পর্কে কি কোনো প্রভাব পড়তো? না, শাহেদ কখনোই তার ভাবিকে কিছু বলতো না বা বুঝতেও দিত না। আর আমিও চাইতাম না যে আমাদের কারণে ওদের সম্পর্ক খারাপ হোক। আমরা তো চুপচাপ নিজেদের মতো করে ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। ওকে, আচ্ছা, আপনার হাজবেন্ডের ক্যারেক্টার কেমন? মানে এটা কি ধরনের প্রশ্ন? মানে আপনার হাজবেন্ডের মেয়ে ঘটিত কোনো ব্যাপার আছে কিনা? কি বলছেন এসব আজে বাজে কথা? ওর মধ্যে মেয়ে ঘটিত কোনো ব্যাপার থাকবে কেন? আশ্চর্য, ও এরকম মানুষই না, বিশ্বাস করুন। তাহলে আপনি ড্রাগ নিতেন কি কারণ? ড্রাগ? আমি কেন ড্রাগস দিব? আমি কোনোদিন ড্রাগস নেইনি এবং এইসব জিনিস আমি পছন্দও করি না। তাহলে কি আপনার হাজবেন্ড আপনার চায়ের সাথে ড্রাগ মিশিয়ে খাইয়েছিল? না না না, এইরকম কিছু না। ওই বা কেন আমাকে চায়ের সঙ্গে ড্রাগ মিশিয়ে খাওয়াবে? আর আমার শরীরে ড্রাগ আসলো বা কোথা থেকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার শরীরে একটি ভয়ঙ্কর ড্রাগ পাওয়া গেছে, যেটার প্রভাবে আপনি প্রায় একদিন অবচেতন অবস্থায় ছিলেন। তার মানে ওই ড্রাগের কারণেই আমি কিছু মনে করতে পারছি না। সবকিছু এরকম আমার কাছে ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে। আর ওই কারণে কি আমি ঘুম আটকে রাখতে পারছিলাম না? হ্যাঁ, সে কারণে। এখন প্রশ্নটা হচ্ছে, এই ড্রাগ আপনার শরীরে গেল কিভাবে? আচ্ছা, আপনার ভাসুর মানে জাহেদ সাহেব লোকটা কেমন? ভাইয়া, ভাইয়ার মতো তো মানুষই হয় না। কোনোদিন আমি ওনাকে উঁচু গলায় কখনো কথা বলতে শুনিনি। খুবই অমায়িক, সহজ সরল একজন ভদ্রলোক। ভালো, খুব ভালো কথা। এতক্ষণ পর্যন্ত যা ভাবছিলাম সেভাবেই এগোচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওই দিন সকালে আপনারা নাস্তায় কি খেয়েছিলেন? রুটি, সবজি আর ডিম ভাজি। এগুলো কি যার যার প্লেটে আলাদা আলাদা ভাবে সার্ভ করা হয়েছিল? না, সব রুটি এক জায়গাতেই থাকতো, সবজিও একই বাটিতে ছিল, আর ডিম ভাজিও একই প্লেটে রাখা ছিল। তার মানে আপনারা একই জায়গা থেকে নিয়ে সবাই খেয়েছেন। আর চাও কি একই কেটলিতে থাকতো, সেখান থেকে যে যার মতো নিয়ে খেতেন? না, সেটা না। আমাদের সবার চায়ের কাপ আলাদা, চায়ের হাঁড়ি থেকে যার যার কাপে চা ঢেলে দেওয়া হতো। চাও কি মুন্নি বানিয়েছিল সেদিন? ভাবি বানিয়েছিল। তার মানে মুন্নি কাপে চা ঢালার পর সেখান থেকে আপনার হাজবেন্ড চা নিয়ে আপনাকে দিয়েছিল? তাই হবে হয়তো। আমি তো ঘরে চলে গিয়েছিলাম, তাই এর মাঝখানে কি হয়েছিল আসলে আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে ম্যাডাম, আপনি এখন আসতে পারেন। আমি হয়তো আপনাকে আর বিরক্ত নাও করতে পারি। থ্যাংক ইউ। কুয়াশা কুয়াশা আমরা এতক্ষণ দ্বিতীয় পর্ব শুনলাম। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে কেয়া যেহেতু খুব একেবারে এত ইন্টারোগেশনের পরে নিশ্চুপ অবস্থায় ছিল, কেয়ার মেডিকেল টেস্ট করানো হয়ে গেছে এবং মেডিকেল টেস্ট থেকে অদ্ভুত একটা জিনিস আবিষ্কার হয়। তার ব্লাড টেস্টের মধ্যে চেতনানাশক একটি ওষুধের প্রমাণ পাওয়া যায়, খুবই কড়া ধরনের চেতনানাশক, যেটা খেলে প্রচন্ড ঘুমে অচেতন হয়ে যায় মানুষ। সেরকম একটি ড্রাগসের প্রমাণ পাওয়া যায় তার শরীরে। আর এদিকে ইন্সপেক্টর খুবই একটা ঘোর প্যাচের মধ্যে পড়ে যায় ইন্সপেক্টর শামস এই কেসটা নিয়ে। ইতিমধ্যে তার হাতে চলে আসে শাহিদ, মুন্নি এবং জাহিদের কল লিস্ট, এবং সেখান থেকে একটি কল লিস্ট দেখে তার ভেতরে খুব স্ট্রাইক করে এবং আমরা জানতে পারি রিক্তা নামে এক মহিলার একটি নাম্বার পাওয়া যায়, যে ফোন থেকে অনেকগুলো কল এসে গেছে সেই তিনজনের কোন একজনের ফোনে, সেটা আমরা এখনো জানি না কার ফোনে, এবং অনেকগুলো কল গেছেও সেই তার নাম্বারে। এবং রিক্তাকে পুলিশ ইন্সপেক্টর শামস ফোন করে এবং তার কাছে অনেক কিছু জানতে চায়। রিক্তা প্রথম দিকে বলতে না চাইলে পরে একটু একটু বলে এবং সে জানায় যে সে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে, সেলস এক্সিকিউটিভ সেখানকার সে,
এবং একটা পর্যায়ে যখন বিশেষ একটি নাম্বারের কথা ইন্সপেক্টর শামস রিক্তা নামে সেই মহিলাটাকে জিজ্ঞেস করে যে এই নাম্বারে আপনি এতবার ফোন করেছেন কেন, তখন সে খুব থতমত খেয়ে যায় এবং বলে যে প্রিন্টিং মিস্টেক। তখন ইন্সপেক্টর শামস তাকে বলে যে 6 মাসের কল লিস্টের প্রিন্টিং মিস্টেক। যাই হোক, তারপরে কি হয় সেটা আমরা জানবো, অর্থাৎ কাহিনীর সব রহস্যের উন্মোচন হবে কাহিনীর শেষ পর্বে, অর্থাৎ যে পর্বটি আমরা এখন শুনবো। চলুন তাহলে শুনি কুয়াশার শেষ পর্ব এবং সেখান থেকে জানি যে কি হতে যাচ্ছে আজকের এই কাহিনীতে। তো ঠিক আছে, সঙ্গেই থাকবেন। আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2 তে। কুয়াশা চলছে এবং সঙ্গে আছে শারমিন। ইন্সপেক্টর শামস খুবই অস্থির হয়ে আছে, শুধু এদিক ওদিক পায়চারি করছে। থানার চৌকিদার হাবিলদার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই তার আচরণে খুবই অবাক। বেশ কিছুক্ষণ পায়চারি করে আর কয়েক রাউন্ড চা খেয়ে নিজেই গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। আবার ঘন্টাখানেক পরে ফিরে এলো। এখন তাকে একটু স্থির মনে হচ্ছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। থানায় পৌঁছানোর পরপরই এই কেসের সাথে জড়িত সব সাসপেক্টকে থানায় আসার নির্দেশ দিয়ে দিল। আলী ইমাম ছুটে গেল তার নির্দেশ পালন করতে। ইন্সপেক্টর শামস নিজের ডেস্কে বসে খাতায় কিসব যেন লেখালেখি করছে। সবাই এসে পৌঁছানোর আগে স্ক্রিপ্টটা তো একবার ঝালাই করে নেওয়া দরকার। 1 ঘন্টার মধ্যে জাহেদ আর শাহেদ এসে উপস্থিত। আসুন আসুন জাহেদ সাহেব, শাহেদ সাহেব, আপনাদেরকে এই থানায় আমন্ত্রণ। এত বড় একটা মার্ডার কেসের সাথে জড়িয়ে গেলেন, অথচ একবারও থানার বাতাস গায়ে লাগাবেন না, তা কি হয়? তা বলুন, কি চা খাবেন, দুধ চা না রং চা? ওহ, আপনারা তো আবার স্বাস্থ্য সচেতন, আপনারা তো রং চা খান। কি ঠিক বলছি তো? জি, রং চাই চলবে। ওই যে কেয়াও চলে এসেছে। আরে বসুন বসুন। শাহেদ সাহেব নিশ্চয়ই নিজের স্ত্রীকে খুব মিস করেছেন। এখন এই সমস্ত মস্করা করার সময় না। কি জন্য ডেকেছেন তা বলুন প্লিজ। সে তো বলবোই, তার আগে বলুন তো শাহেদ সাহেব, আপনি চা কেমন বানান? আমি খুব একটা চা বানাই না, আর ভালোও বানাই না। আমাদের বাসায় চা শুধু ভাবি আর কেয়াই বানাতো, আর মাঝে মাঝে ভাইয়াও বানাতো। ও, জাহেদ সাহেব তাহলে ভালোই চা বানাতে পারেন। ওই মাঝে মধ্যে শখ করে। আচ্ছা, আপনার স্ত্রী যেদিন মারা যান সেদিন কি আপনি চা বানিয়েছিলেন? না, মুন্নিই বানিয়েছিল। আর শাহেদ সাহেব, আপনি সেই চা আপনার ভাবির হাত থেকে নিয়ে আপনার স্ত্রীকে দিয়েছিলেন, ঠিক? না, আমি ভাবির হাত থেকে না, মাইয়ার হাত থেকে চা নিয়ে গিয়েছিলাম। মাইয়াই রান্নাঘর থেকে চায়ের কাপগুলো নিয়ে টেবিলে এসে রেখেছিল। ও, তাহলে আপনি কি কেয়ার কাপে ওই ড্রাগটা মিশিয়েছিলেন জাহেদ সাহেব? আমি কেন কেয়ার কাপে ড্রাগ মেশাতে যাব? আর অত পাওয়ারফুল ড্রাগ আমি পাবোই বা কোথায়? ও, আমি কি একবারও বলেছি ড্রাগটা পাওয়ারফুল না পাওয়ারলেস ছিল? তাহলে আপনি জানলেন কিভাবে? আপনি তো বললেন ড্রাগের কথা, কিন্তু কোন ড্রাগ সে কথা তো বলিনি। আজ সকালেই আপনাদের রান্নাঘরের পেছনের ঝোপ থেকে ড্রাগটার শিশি উদ্ধার করে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে আমাকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে শিশিটাতে কার আঙ্গুলের ছাপ ছিল। কার আঙ্গুলের ছাপ ছিল? আপনার ভাসুর জাহেদ সাহেবের। জাহেদ সাহেব কেন কেয়াকে ওই চায়ের সাথে মিশিয়ে ওই ভয়ঙ্কর ড্রাগটা খাওয়ালেন? আর কেনই বা আপনার স্ত্রীকে খুন করলেন? কি আবল তাবল বলছেন আপনি? আমি কেন আমার স্ত্রীকে খুন করতে যাব? খুন তো করেছে কেয়া। এই কেসের আসল ভিলেন কেয়া না, অন্য কেউ। ওই যে ইনিও হাজির। আসুন মিস রিক্তা। ইনি কে? এনাকে চিনতে পারছেন না? ইনি তো আপনার নতুন হবু ভাবি। দেখুন, চিনে রাখুন। এনার জন্যই তো আপনার ভাই আপনার মুন্নি ভাবিকে খুন করে সেই দায় আপনার স্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করেছিল। না, এসব মিথ্যা কথা। আমি এরকম কিছুই করিনি। আলী ইমাম, এই সুন্দরী ললনাকে লকআপে ভরো, তারপর রিমান্ডে নাও, তাহলেই সব সত্য বেরিয়ে আসবে।
কেন সব বলে দিচ্ছ না? আমাকে কেন বিপদে ফেলছো তুমি? আমি তো তোমাকে বলিনি খুন করতে। কথা বলছো না কেন? কথা বলো। আপনি খুন করতে বলেননি? তাহলে কে বলল? কার আশকারাতে উনি এই সিদ্ধান্ত নিলেন? আমি জানি না। ও কখন আমার ব্যাগ থেকে ওষুধের স্যাম্পল বের করে নিয়েছিল আমি কিছুই জানি না। এছাড়া ও আমাকে বলেওনি যে ও এই খুনের সাথে জড়িত। আমি তো ভাবছিলাম কেয়াই মুন্নিকে খুন করেছে। বিশ্বাস করুন, ও আমাকে আগে কিছুই বলেনি। সেদিন আপনি ফোন করার পর ওর কাছে জানতে চাইলে তখন ও আমাকে এসব কথা বলে। কিন্তু তারপর থেকে আমি ওর সাথে আর যোগাযোগই করিনি। আমাদের ফোন আপনারা ট্যাপ করে রাখতে পারেন এই ভয়ে। জায়েদ সাহেব, কেন আপনি আপনার স্ত্রীকে খুন করলেন? বলুন, কথা বলুন। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। প্রতিদিন ঘরে ঢুকেই একই অশান্তি আমার আর ভালো লাগছিল না। আমি ওকে কিছু বলতেও পারতাম না, কারণ সেটা আমার স্বভাবের বাইরে ছিল। আমি রিক্তার সাথে যেটুকু সময় থাকতাম তাতেই শান্তি পেতাম, কিন্তু মুন্নিকে ডিভোর্সও দিতে পারছিলাম না। ওর দেনমোহর আর খোরপোশের টাকা আমি জোগাড় করতে পারতাম না। তাই অনেকদিন ধরেই একটা বিকল্প রাস্তা খুঁজছিলাম। হঠাৎই সেদিন রাতে শাহেদ আর কেয়ার কথা আমার কানে আসে। ওরা আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছিল। আমি ভাবলাম ওরা চলে যাওয়ার আগেই কিছু একটা করতে হবে, তাহলে সম্পূর্ণ দোষটা কেয়ার ঘাড়ে দিয়ে দেওয়া সম্ভব। কারণ ওদের সম্পর্ক তো এমনিতেই ভালো ছিল না। আমি তার পরদিনই রিক্তাকে না জানিয়ে ওর ব্যাগ থেকে ড্রাগের একটা স্যাম্পল বের করে নিই। রিক্তা অনেক আগে আমাকে ড্রাগটার সম্পর্কে বলেছিল। সেদিন সকালে আমি চায়ের কাপগুলো টেবিলে এনে কেয়ার কাপে স্যাম্পলের পুরোটা ঢেলে দিই। তারপর শাহেদকে বলি চা নিয়ে যেতে। শাহেদ আর আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা পর আমি এসে বাসায় ঢুকি। মুন্নিকে ঘরে নিয়ে যাই। সাথে ছিল ওর ফল কাটার ঝুড়িটা। আমি হাতে গ্লাভসও পরে নিয়েছিলাম। ওকে ঘরে নিয়ে গিয়ে আচমকাই ওর পেটে ঢুকিয়ে দিই। তারপর সারা শরীর ঝাঁঝা করে ফেলি। কেয়ার ঘর থেকে কেয়ারকে তুলে নিয়ে এসে ওর হাতে ছুরি দিয়ে মুন্নির শরীরে আরো কতগুলো পোঁচ দেয়। আবারও ওকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ছুরিটা পাশেই ফেলে রেখে আমি হাত মুখ ভালো করে ধুয়ে বাসা থেকে বেরিয়ে যাই। ঘন্টাখানেক পরে শাহেদ আমাকে ফোন করে সব জানায়। তারপরের ঘটনা তো আপনারা সব জানেন। ভাইয়া, আমি আপনাকে কত ভালো মানুষ মনে করতাম, আর আপনি এমন একটা কাজ করতে পারলেন। আমাকে ক্ষমা করে দিও কেয়া। এই ছাড়া আমার সামনে কোনো উপায় ছিল না। আমি মুন্নির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এসব করেছি, আর আজ আমি মুক্ত। ইন্সপেক্টর শামসের জাহিদকে প্রথম সন্দেহ হয় তার কল লিস্টে রিক্তার নাম্বার দেখে। তার আগ পর্যন্ত সন্দেহটুকু শুধু কেয়া আর শাহেদকে ঘিরেই ছিল। তাই জাহিদের অফিসে খোঁজও নেয়নি শামস। পরে খোঁজ নিয়ে জানা যায় সেদিন জাহিদের অফিসে যাওয়ার কথা থাকলেও প্রায় 3 ঘন্টা দেরিতে সে অফিসে যায়। মিটিং এর একেবারে লাস্ট মোমেন্টে সে অফিসে পৌঁছায়। তার মানে এই 3 ঘন্টায় সে তার কার্যসিদ্ধি করেছে। সবাই জাহিদকে সহজ সরল হিসেবেই চিনত, আর স্ত্রী মারা গেছে ভেবে কেউ তাকে হাস্যরস করবে না এই ভেবে সে নিশ্চিত ছিল। কিন্তু আইনের চোখে ধুলো দেওয়া যে অত সহজ না। এক সময় না এক সময় সব কুয়াশা মুছে গিয়ে ঝলমলে রোদ তো উঠবেই। তেমনি কেয়া শাহেদের মাঝে সব ভুল বুঝাবুঝি মিটে গেছে, কিন্তু তাদের প্রিয় ভাইয়ের এই অপরিচিত রূপকে কিছুতেই মেনে নিতে পারছে না তারা। খুব শীঘ্রই বাসাও পাল্টে ফেলবে ওরা, কারণ এই বাড়িটি বয়ে বেড়াচ্ছে ওদের জীবনের ভয়ঙ্কর কিছু স্মৃতি। তাই জাহিদ আর রিক্তার এক হওয়া হলো ঠিকই, কিন্তু জাহিদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। জেলের অকথ্য কষ্টকর জীবনের মাঝে এটাই তার পরম পাওয়া। কুয়াশা
কুয়াশা এতক্ষণ ধরে শুনলেন আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল ফাঁদ। লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি আজকে কুয়াশার কাহিনীতে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। কেয়ার চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, মুন্নির চরিত্রে অভিনয় করেছে তানজিলা, জাহিদের চরিত্রে অভিনয় করেছেন আপেল, শাহেদের চরিত্রে জাহিদ, রিক্তার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি এবং ইন্সপেক্টর শামস হয়েছেন মঞ্জু। আমাকে এখন বিদায় নিতে হচ্ছে।